শাহেরের ডিভোর্স করাবে শুনে মেহেরুন্নেসা ক্ষুব্ধ কণ্ঠে হুঁশিয়ার করে দিল পুত্রকে। শোন আন্দালিব, শেহের মেয়েটাও মোটেও নষ্ট না। মিথ্যা বদনাম দিয়া মায়া যদি শেহেরকে মাইনে না নেয়, তাহলে আমিও আজকে থিকা অনেক মাইনে নিব না। শুধু মায়েরই না, যদি ডিভোর্স করাস তাহলে তোর ফ্যামিলির সাথে আমার আর কোনো সম্পর্কই থাকবো না। মায়ের কথা হৃদয়ে আঁচড় কাটে ডাক্তারের। অদৃশ্য দুঃখে দুঃখ ভরাক্রান্ত হলেন ভদ্রলোক। ভীষণ আফসোসের সুরে বউকে বলল, 11টা বছর তোমাকে আমি লন্ডন রেখেছি। আধুনিক সোসাইটিতে থেকেও স্বভাব থেকে কানাকারির অভ্যাসটা তোমার গেল না। সত্য মিথ্যার খোঁজ না নিয়ে এই গুজবে লাফিয়ে পড়ো এখনো। আসলে বাঙালি আসমানে গেলেও বাঙালি, কবরে গেলেও বাঙালি থেকে যায়। ডাক্তার আন্দালিব এই সময় আর রোগী না দেখার সিদ্ধান্ত নিলেন। নিজের পরিবার সামাল দিতে ব্যস্ত ভদ্রলোক রোগীদেরকে বাড়ি ফিরে যাবার অনুরোধ করলেন। বিকেল থেকে আবারও ফ্রি ট্রিটমেন্ট দেওয়ার ঘোষণাও দিয়েছেন। এরই মাঝে হতাশ বদনে হুজুর দাদা চলে আসেন বাড়িতে। সানানও ফিরে এসেছে একই সাথে। ছেলেটার মাথায় ব্যতিক্রমী প্ল্যান। স্ত্রীকে সতী সুচরিতা প্রমাণ করতে চায় জনসম্মুখে। চিকিৎসা গ্রহণ করতে আসা লোকজন ইতিমধ্যে জেনে গিয়েছে এক বিছানায় থাকা সে রাতের ঘটনা। এরা শাহেরকে সন্দেহ করতে পারে গোপনে, দুশ্চরিত্রা বলে গালি দিতে পারে কারণে অকারণে। এসব ভেবে বাড়ি থেকে একজন লোককেও ফিরে না যাবার অনুরোধ করে ছেলেটি। লোকজন থমকে দাঁড়ায় এহেন অদ্ভুত অনুনয়। সানান বিনীত কণ্ঠে হুজুরকে অনুরোধ করলো সবাইকে সে রাতের কাহিনী শোনাতে। হুজুর আর মেহেরুন্নেসা একটু একটু করে সব কাহিনী জানায় উপস্থিত লোকজনকে। এলাকার লোকজনের সহজে বিশ্বাস প্রবণ হলো সে রাতের সাক্ষী দুজন বয়োবৃদ্ধ মুরব্বীর কথা। সত্য জেনে আলী আর মাহে আহমেদকে গালি দিতে দিতে বেরিয়ে যায় সবাই ফিরে গেলে সানান এগিয়ে এসে ক্ষুব্ধ স্বরে মাকে বলল, আম্মু, তুমি অন্যের কথায় আমাকে অবিশ্বাস করেছো। সেহেরের সাথে আমাকেও তো নষ্ট ভেবেছো। তাহলে তো আমারই বিচার করা উচিত ছিল আগে। নিজের ছেলের বিচার না করে অন্যের মেয়েকে মারতে গিয়েছো। ছি ছি ছি। মায়া আহমেদ যেন অসহ্য যন্ত্রণা ভোগ করছেন আজ। সবাই ধিক্কার দিচ্ছে তাকে। মাকে নিরুত্তর দেখে সানান গম্ভীর কণ্ঠে জানিয়ে দিল, দেখো আম্মু, তোমার যদি এ বিয়ে মানতে কষ্ট হয় তাহলে তুমি মেনে নিও না। তবে আমি কিন্তু মেনে নিয়েছি। তোমার ইচ্ছার কথা ভেবে আমি আমার নিজের জীবন নষ্ট করব না। তোমার অপছন্দের জন্য সেহেরকে আমি কষ্ট দিতে পারি না। আমার অলরেডি পছন্দ হয়ে গেছে ওকে। মায়া আহমেদ অবনত শিরে নিজ কক্ষে ফিরে যায়। বড় ফুপু আলেয়া প্রস্থান করতে চেয়েছিল তড়িঘড়ি করে। গম্ভীর কণ্ঠে পেছন থেকে ডাক দিল সানান। দাঁড়ান, আপনি এসেছেন তাহলে এখানে কুটনামি করতে, তাই না? জবাব নেই আলিয়ার কণ্ঠে। ভীষণ নীরব তিনি। ভাতুষপুত্রের মুখোমুখি দাঁড়িয়ে সানান নিজেই আবারও বলল, আপনি তো নিজের সব সম্পত্তি বিক্রি করে নিয়েছেন। এখন আর সেভাবে উত্তরাধিকারও নন আমাদের বাড়িতে। আর আত্মীয়তা, আজ যা দেখালেন আপনি, আপনার মতো কোনো আত্মীয়ের ছায়াও দেখতে চাই না আর। ভালো না হতে পারলে এ বাড়িতে আর ভুল করে আসবেন না আপনি। আলিয়া জবাব না দিয়ে ফিরে যাচ্ছিল বাড়ির তোরণের দিকে। শামস দৌড়ে এসে উৎকণ্ঠিত কণ্ঠে ডাক দিল। বড় ফুপি, আলিয়া পেছনে ফিরে তাকাতে সেই দাঁতটি এগিয়ে দিয়ে বলল, তোমার দাঁতটাও নিয়ে যাও ফুপি, বলা তো যায় না আবার কখন কাকে কামড় দিয়ে বসে। সবাই যখন যার যার গন্তব্যে তখন সানান এসে দাঁড়ায় বইয়ের পাশে। চেহারায় সিন্ধুসম গাম্ভীর্য। শাহের শির উঁচিয়ে তাকাতেই ঠাস ঠাস করে দুটো চড় দিল মেয়েটার ফর্সাকালে। বেচারি আজ সকাল থেকে মার খেয়ে যাচ্ছে। সেই হিসেব কি বর্মশাই রেখেছে? বর্মশাই তো কণ্ঠে ঝংকার তুলে বলে দিল, তুই মরে যাবি, আমায় বলিসনি কেন আগে? না বলেই পালিয়ে যেতে চাইছিস কেন রে? শাহের ফুপিয়ে কেঁদে ওঠে হু হু করে। বৃষ্টির ন্যায় ঝরছে সে অবাধ্য আঁখি জল। সানানের হৃদয় শীতল হয়ে বউয়ের গড়ানো আঁখি জল দর্শনে মৌন বদনে শীতল কণ্ঠে ধীরে ধীরে পড়ল, যদি স্বেচ্ছায় পরপারে যেতে হয় তবে দুজন একসাথেই যাব। আজ মার খেয়েও শাহের কাছে স্বামীর প্রেমময় কথা শুনে আজ কান্নারাও যেন এসেছে বাধাহীন জলধারা হয়ে। মেয়েটার কান্নার মাঝে হুজুর দাদা এসে ডাকে সানানকে। বউয়ের বদনে একবার চেয়ে ছেলেটি চলে যায় মুরব্বির সাথে। একটু আড়ালে নিয়ে হুজুর কৌতূহলী কণ্ঠে শুধায়, বাসর এখনো হয়নি তোমাদের? সানান জবাব দেয় হতাশ কণ্ঠে, না হুজুর। কেন? আমাদের বিয়েটা যে কে দিয়েছে, কেন দিয়েছে, সেই সব রহস্য উদ্ঘাটন করতে চেয়েছিলাম। এর মধ্যে আরেক রহস্যময় মানব এসে হাজির হলো সামনে। এত সব রহস্যের বেড়াজালে আজকে বাসরের চিন্তা করতে পারিনি। তাছাড়া মেয়েটারও হয়তো বধূ এসে বরকে কাছে পাবার প্রত্যাশা আছে। সাজানো বাসরে নিজেকে হারাবার বাসনা আছে। সেসবের আয়োজনও তো করতে পারিনি এখনো। শোনো মিয়া, বিয়ের পরে তাড়াতাড়ি বউয়ের সাথে সম্পর্ক করে ফেলাতে হয়, নয়তো শয়তান ঢুকে সম্পর্কের মাঝে, বুঝছো? আজকাই তো শয়তান চলে আইছিল প্রায়। তোমার কাছ থেকে বউ কায়রা নিয়ে যাইতে পারতো। আমি কিচ্ছু ভাবতে পারছি না দাদা। বিশাল এক রহস্যের প্রাচীরে আটকে রয়েছি। এই রহস্য ভেদ হলে সবকিছু করে ফেলবো তাড়াতাড়ি। আচ্ছা ঠিক আছে। তাছাড়া সায়ন মেহেকের বিয়ের আয়োজন হবে শীঘ্রই। আব্বু একই সাথে আমাদের জন্য আয়োজন করতে চায়। আয়োজনের শেষেই কাছাকাছি হলে ভালো হয়।
এত সব চিন্তা করলে বাসরে দেরি হয়ে যাইব। এর মধ্যে কোথা থেকে যেন শামস এসে হাজির হয় এখানে। বেয়ারা ছেলেটি শুনতে পায় বাসরের কথা, আর চোখে চেয়ে দুষ্টু স্বরে বলল, এ বাসরের হুজুর, ভাইয়া একটা ইঞ্জেকশন দিয়ে দাও তো হুজুরটাকে। যাবে আদব, বড় মানুষের মধ্যে যখন তখন ঢুকে পড়ছিস কেন? বাড়ির বিষণ্ণতা কাটিয়ে মধ্যাহ্ন ফিরতে চায় মধুময় হয়ে। সবাই ব্যস্ত আজকের বৈরী পরিস্থিতির সাথে পুরোপুরি খাপ খাইয়ে নিতে। সায়ান ছেলেটি গোসল সেরে বেরোচ্ছিল ওয়াশরুম থেকে। মেহেক সামনে এসে অভিমানী সুরে শুধায়, আমাকে থাপ্পড় মেরেছো কেন তখন? তুই যেভাবে গলায় দড়ি সংবাদ দিয়েছিস, সানার রাস্তায় অ্যাক্সিডেন্ট করতে পারতো। তুই কোনো কিছুই বোঝোস না, হাফ টিকেটের একটা। আমি হাফ টিকিট হলে তুমি একটা ফ্রি টিকিট। মানে? হাফ টিকিটের কিছুটা হলেও দাম আছে, আর ফ্রি টিকিটের কোনো দামই থাকে না। সায়ন হো হো শব্দে হেসে জবাব দেয়। যা বেয়াদব। মধ্যাহ্নভোজের খানিক পর থেকেই পেশেন্টের ঢল নামতে থাকে বাড়িতে। এমনিতেই বিকেলে রোগী দেখার কথা ছিল, সকালের অবশিষ্ট রোগীরাও সঙ্গী হয়েছে এদের। সব মিলে অনেক রোগীর উপস্থিতি বাড়িতে। সুচিকিৎসকের প্রি ট্রিটমেন্ট বলে কথা। সায়নকে নিয়ে এত রোগী সেবা দিতে হিমশিম খেতে হবে ডাক্তার আন্দালিবকে। তাই সানানকে আদেশ দিয়েছেন আজ সেবা প্রদান করতে। পিতা পুত্র তিনজনে তিনটে টেবিল একটু দূরে দূরে অবস্থান নিয়েছেন উঠানে। ভীষণ মনোযোগী ফ্রি ট্রিটমেন্ট দিচ্ছেন স্থানীয় গরিব দুস্থ লোকজনকে। একটু ফুরসত নেবারও অবকাশ নেই যেন। সাহের নিজ কক্ষে বসে চুপি চুপি ভাবছে, আমার জামাই তো আমায় মেনেই নিয়েছে, ভালো মন্দ যে যাই বলে বলুক, অন্যদের কথা কি আসে যে? আমি সুনিপুণভাবে সংসারই করব। সমস্যা হচ্ছে জামাই বেচারা বহু বছর বিলেতে ছিল, ভেতরে ভেতরে স্বভাব চরিত্র কেমন সেটা কে জানে। যদিও অধিকাংশ পুরুষই বাইরে থেকে খুব ভালো, কিন্তু ভেতরে ভেতরে লম্পট, চরিত্রহীন। তাই বরমশাইয়ের চরিত্রটাকে একটু পরীক্ষা করে দেখা উচিত। উঠোনে পিতা পুত্র মিলে যখন পেশেন্ট দেখতে ব্যস্ত, অন্দরমহলে নারীরা প্রায় সবাই তখন নিদ্রায়। এই সুযোগে দাদির একটা বহু পুরনো বোরখা খুঁজে বের করে নেয় শাহের। কালো বোরখাটির মুখ আটকানো, চোখের উপরে কয়েক পাঠের কালো পর্দা। দাদিকে বহু বছর পূর্বে দাদা কিনে দিয়েছিলেন এই বোরখা। এটি ভালোভাবে পরিধান করে রান্নাঘরের দরজা দিয়ে হনহনিয়ে বেরিয়ে গেল শাহের। ধীরে ধীরে গিয়ে দাঁড়ায় পেশেন্টের ভিড়ে। খুব উৎকণ্ঠার ভেতরে বাহিরে। বিলেতি ডাক্তারের 4টি সার্টিফিকেট আজ তৈরি করবে নিজ হাতে। মেয়েটি যখন এসব অনুসন্ধিৎসু ভাবনার ঘোরে, তখনই ডাক্তারের মুখোমুখি হবার সিরিয়াল আসে। ছোট ছোট কদমে বেচারি গিয়ে বসে বরের সম্মুখে চেয়ারে। বদন্ত ঢাকা রয়েছে পর্দার আড়ালে। প্রেসক্রাইব করার অভিপ্রায়ে সানান প্রথমেই শুধায়। আপনার নাম কি? আচানক দ্বিধায় পড়ে যায় মেয়েটি। কোনো নাম তো রেডি করে আনেনি এই মুহূর্তে। নাম খুঁজে না পেয়ে বেচারি বলে দিল, জি, আমার নাম মেহেরুন্নেসা। সানান চমকে যায় পরিচিত নাম এবং কণ্ঠ শুনে। সাহের আনমনে ভাবল, হায় হায়, ধরা খেয়ে গেলাম নাকি? গলা মোটা করেই তো কথা বলছি, ধরা পড়ে যাওয়ার তো কথা নয়। এরই মাঝে সানান প্রশ্ন করে, কি সমস্যা আপনার? বুকে বুকে ব্যথা। অ্যাসিডিটি সমস্যা আছে? সেটা কি আমি জানি নাকি? বুকে ব্যথা, আপনি চেক করে দেখবেন কি সমস্যা। দেখুন, আমি মেডিসিনের ডক্টর, চেস্ট স্পেশালিস্ট কিংবা গাইনোকোলজিস্ট নই। আপনার উচিত এই টাইপের কোনো ডাক্তারের কাছে যাওয়া। আপনার কাছে এসেছি, আপনি তো আগে বুকের চিকিৎসা দেবেন। আচ্ছা ঠিক আছে, আমি বুকের কিছু টেস্ট দিচ্ছি, রিপোর্ট নিয়ে দেখা করতে আসবেন। কেমন ডাক্তার আপনি? টেস্ট ছাড়া রোগ বোঝেন না? মানুষ তো রোগী দেখলেই রোগ ধরতে পারে। সরি, মেয়ে মানুষ আপনি, মেয়েরই সমস্যাও হতে পারে আপনার। রিপোর্ট না দেখে ডিসিশন নিতে চাচ্ছি না। কেন? মেয়ে মানুষ হলে তাকে সরাসরি চিকিৎসা দেওয়া যাবে না? দেখুন, কথা বাড়াবেন না, অন্য কোনো রোগ থাকলে বলুন। আচ্ছা ঠিক আছে, শুনেন, আমার কোমরে ব্যথা। ও, কোমরে ব্যথা? কোমর আর কোমর তো একই কথা, কিচ্ছু বোঝে না, অবুঝ ডাক্তার একটা। এবার কোমরটায় হাত দিয়ে ব্যথাটা দেখুন তো আমার। সানানের নয়ন আটকে যায় শাহের দুদুল্যমান ডান হাতটিতে। বইয়ের হাত চিনতে পেরে ঠোঁট চেপে হেসে প্রশ্ন করে, কি যেন? আপনার বুকে সমস্যা, তাই না? হুম। আরে, এই সমস্যা নিয়ে পাবলিক প্লেসে চলে এসেছেন কেন? সন্ধ্যার পরে আমার রুমে আসলেই তো হবে। শাহের আনমনে ভাবছে, ধরা পড়ে গেলাম পুরোপুরি, আর থাকাই যাবে না এখানে। এমন ভাবনা ভেবে মেয়েটি জবাব দিল, আজ গেলাম, পরের দিন আসবো। আরে বসেন বসেন, আপনার প্রেসক্রিপশন নিয়ে যান। না না, প্রেসক্রিপশন লাগবে না আমার। অন্তত কোমরের চিকিৎসাটা জেনে যাবেন তো। বলেন বলেন, যেতে যেতে শুনে যাই। কোমরের চিকিৎসা ভালো করতে হলে এখন থেকে হাজবেন্ডের সাথে বেড শেয়ার করবেন। আদর্শ হাগ পেলে সেরে যাবেন। ধুর পাজি ডাক্তার। আপনিও না বাটপার পেশেন্ট? মায়াবী রোদ হারিয়ে বিকেল এসে গোধূলিতে মিশেছে। খানিক বাদে সাজ আসবে ঘুমটা পড়া আধারে লাজ নিয়ে। আজ বিকেলে শামস বেরিয়েছে তরির সাথে প্রথমবার সাক্ষাতে। বাইক নিয়ে নদীর তীরবর্তী একটা পথের বাঁকে অপেক্ষমান ছেলেটি। সেজেগুজে তরি এসে রিক্সা থামালো সেই বাঁকে। মেয়েটিকে দেখে শামস রিক্সার নিকট এগিয়ে গিয়ে বলল, কি অবস্থা পরি? আমার নামটা কিন্তু তোরই। পরি ডাকলে কি সমস্যা?
ঠিক আছে, ডাকুন। আমিও তাহলে আপনাকে জিন নামে ডাকবো। বাহ, খুব সুন্দর একটা নাম দিয়েছেন তো আমায়। হুম, সুন্দর। তবে আমি আপনাকে শুধু জিন ডাকবো না, আপনাকে ডাকবো বদ জিন নামে। হো হো শব্দে হাসির ভাত ভাঙল শামসের বদনে। রুমঝুম খুশির রঙিন আলাপচারিতায় ওরা দুজন এগিয়ে আসে নদীর পাড়ের দিকে। এরই মাঝে 4টা বাইক এসে থামে ওদের সামনে। বাইক আরোহীরা দুজনেরই অচেনা। 4টা বাইক এসে থামে শামস আর তরির সামনে। বাইক আরোহীরা দুজনেরই অচেনা। ছেলেগুলো ভ্রু কুচকে শামসের পানে একবার চেয়ে পুনরায় বাইক স্টার্ট করে দ্রুত গতিতে ফিরে যায় শাসা করে। শামস যেন কিঞ্চিত চিন্তিত হলো। আনমনে খুশি খুশি চিত্তে ডেট করতে এসেছে আজ। এসবকে পাত্তা দেওয়ার একদমই ইচ্ছে নেই এখন। ছেলেটি নদী তীরবর্তী একটা নৌকার পানে এগিয়ে যায়। মাঝির সাথে মৃদুস্বরে আলাপ সেরে অগ্রিম ভাড়া পরিশোধ করে। অতঃপর মাঝিকে নামিয়ে দিয়ে তরিকে নিয়ে উঠে যায় নৌকায়। মাঝিও ঠায় দাঁড়িয়ে নেই। শামস হয়তো কিছু টাকা বেশি দিয়েছে হতদরিদ্র লোকটাকে। বেচারা নদীর তীরে ছোট্ট ঘরটিতে ফিরে যাচ্ছে অধর ছড়ানো তৃপ্তির হাসি নিয়ে। নদীর বুক চিরে বহু তরি পাড়ি দিচ্ছে আজ। ঢেউে ঢেউে দুলছে সেসব একটু একটু করে। কিন্তু শামসের পাশে প্রেয়সীর বেশে থাকা তরি পুরোটাই ভিন্ন। প্রেয়সী রূপে প্রিয়কে প্রেমে হারাবার পুরো আবেদন আছে তার মাঝে। আজ গোলাপি শাড়িতে নিজেকে জড়িয়েছে এই শ্যামা মেয়েটি। খোপায় গেঁথেছে সতেজ গোলাপ ফুল। কানে ঠাসা রয়েছে বাহারি গোলাপি দুল। অধরও আজ ঈষৎ গোলাপ রাঙা। শামসের মনও দুলছে এই মন ভুলানো নয়ন ভুলানো রূপের মোহে। ছেলেটি বার কয়েক মুগ্ধ নয়নে তাকিয়েছে তরির পানে। এক হাতে তার নায়ের বউটা, অন্য হাতে আলগোছে ডুবিয়েছে নদীর জলে। একটুখানি পানি তুলে প্রেমময় দৃষ্টিতে ছিটিয়ে দিল তরির বদনে। তারপরই দুষ্টু হেসে রহস্যের সুরে বলল, আমি না পাগল হয়ে যাচ্ছি আজ। ভাবছি 4বার বিয়ে করব জীবনে। এই থামান, নৌকা নৌকা থামান। আমি ফিরে যাব তীরে। কেন? ছেছি, আপনার মতো একটা লম্পটের সাথে ঘুরতে এসেছি আমি। এখন থেকেই 4টা বিয়ে করার নিয়ত। ওহো, কথা শেষ করতে দিবেন তো? আমি না এক সামস নারীকে নিয়েই 4বার বিয়ের আয়োজন করতে চাই। একবার বাংলাদেশে বসে ধুমধাম করে, তারপর লন্ডনে নিয়ে গিয়ে ব্রিটিশ আইনে আমার বাচ্চা কাচ্চার বিশাল টিম কমপ্লিট হয়ে যাবার পরে রিল্যাক্সে একবার, আর শেষবার বিয়ে করব বুড়ো বয়সে। নাতি নাতনিকে রোমান্টিজম দেখাতে চাই। সিদ্ধান্ত নিয়েছি আপনাকেই বিয়ে করব 4বার। ক্ষোভকে ক্ষীণ করে তরি লাজুক হেসে আনত শিরে এহেন হাসি মাখা বদন দেখে ছেলেটি আবেগঘন কণ্ঠে বলল, জানেন, সোনালি রোদের স্নিগ্ধ পরশে সকালে শিশির হারিয়ে যায়। আপনিও হারিয়ে যান না আমার ভালোবাসায়। ভালোবাসা যদি সোনালি রোদের পরশের মতো স্নিগ্ধ হয়, তবে সে ভালোবাসার আবেশে হারাতেও নেই কোনো ভয়। আমরা কাছাকাছি আসার ওয়াদা দিতে পারি না আজ? কাছাকাছি মানে? আরে, এত রেগে যাচ্ছেন কেন পরি? আমি বলতে চাইছি হৃদয়ের কাছাকাছি। হৃদয়ের কাছাকাছি এলে অনুভব করতে পারবেন। ভালো কথা জানেন তো আপনি। আপনিও কি কম নাকি? এই গোধূলি বেলায় একটা ওয়াদা হতে পারে না? কিসের ওয়াদা? হাত ধরার ওয়াদা, একসাথে পথ চলার ওয়াদা। তরির বদন জুড়ে বিস্তৃত হয় এক লাজ নম্র মিষ্টি হাসি। সে হাসির রেশ এসে আলতো করে ছুঁয়ে দেয় শামসের উত্তাল হৃদয়কে। দোল খায় নবপ্রণয় শুরুর ধারাহারা প্রেম প্রেম ছন্দে। সে ছন্দে দুলে মেয়েটির বদন পানে চেয়ে জবাব দিল, এই হাসি কি একসাথে পথ চলার নীরব সম্মতি নাকি? হয়তো। ছলছল নদীর জলে সূর্য অস্তমিত প্রায়। বিস্তীর্ণ লালিমায় ঢেকে গেছে খানিক আগে নীল আকাশ। পাখিদের মাঝে চলছে নিরে ফেরার প্রাণান্তকর তারা। দূর দূরান্তের নায়ে কুপিয়ে জ্বলছে ধীরে ধীরে। এসব দেখে ঘরে ফেরার তারা শুরু হয় তরির তন্মনা চিত্তে। ক্ষণিকে শীতল স্বরে অনুরোধ করলো শামসকে, সন্ধ্যা হয়ে গেছে তো, চলুন না ফিরে যাই। তো চলুন। মিস্টার বদজিন, আপনি আমায় তুমি করেই বলবেন। ওকে, আর কি কি করতে হবে পরি? আপাতত কিছু না। চলো না বিয়ে করে ফেলি। দূর, কি যে বলেন। শামস বৈঠা বেয়ে নদী তীরের পানে আসছে। ফাঁকে ফাঁকে ইচ্ছে করে নৌকা দুলাচ্ছে এলোমেলো ভাবে। তরি শঙ্কিত চিত্তে অনুনয়ে সুরে বলল, দেখেন, ইচ্ছে করে এমন করবেন না, নৌকাটা কিন্তু ভীষণ দুলছে। চারিদিকে চেয়ে দেখো, নদীর অন্য তরিগুলো কিন্তু আজ স্রোতে দুলছে। ওইগুলো তো আসল তরি, স্রোতে একটু একটু দুলবেই। তুমি আমার জীবন তরি, দোলাও না আমায় প্রণয় স্রোতে। সময় আসুক। গধূলি বিদায়ের বাঁশি বেজেছে ধরায়। ছলাৎ ঢেউয়ের স্রোতে দুলছে নদীর বুক। হেলে দুলে সে ঢেউ কেটে নৌকা এলো তীরে। চুপি চুপি সাজও যেন নেমে এসেছে ধরায়। এরই মাঝে শামস তরির পাশে এগিয়ে এসে দাঁড়ায়। দুষ্টু হেসে নৌকা দুলাতে শুরু করে জোরে সোরে। তরিও এপাশ ওপাশ হেলে দুলে নদীতে পড়ে যাচ্ছিল প্রায়।
শামস টেনে কোলে তুলে নিয়েছে প্রেয়সীকে, অতঃপর লাফিয়ে তীরে নেমে গেল নৌকা ছেড়ে। মেয়েটি ঈষৎ লাজে আঁকিপল্লব বন্ধ করে রেখেছে চুপটি করে। বেয়ারা ছেলেটি দুষ্টু স্বরে বলল, এবার কিন্তু সত্যিই তোরই ডুবিয়ে দিব। জলপরি হয়ে ঘাড় মটকাবো আপনার। এই বদ জিনও কিন্তু ছেড়ে দেবে না তোমাকে। দুষ্টু হেসে এটুকু বলে শামস কোল থেকে নামিয়ে দেয় মেয়েটিকে। তরি দূরে সরে যাবার চেষ্টা করতে বাহুডোরে বেঁধে নিল আলতো করে, ললাটে চুমু এঁকে ফিসফিসিয়ে বলল, আই লাভ ইউ। ওদের চুপি চুপি ভালোবাসা দূরের কেউ দেখে ফেলতে পারে গোপনে, তাই মেয়েটিকে বাহুডোর থেকে মুক্ত করে কণ্ঠে আগ্রহে সুর টেনে শামস শুধালো, আবার কবে দেখা হবে আমাদের? মাঝে মাঝেই। ভুবন ঘিরে আধার নামছে ধীরে ধীরে। এই আধারের মাঝে তরি একা বাড়ি ফিরলে বিপদ হতে পারে পথিমধ্যে, এমন আশঙ্কায় ওকে বাড়ি ফিরিয়ে দিয়ে আসতে চায় শামস। এই নদী তীরে থেকে খুব বেশি দূরে নয় ওদের বাড়ি, বাইকে মাত্র ৩-৪ মিনিটের পথ। প্রিয়তম অনুরোধ করলো তরিকে বাইক আরোহী হতে। এমন প্রেমময় সাজে একসাথে পথ পাড়ি দেবার আশা কার না জাগে। মেয়েটিও সহজে উঠে যায় শামসের বাইকে। তরিকে বাড়ি পৌঁছে দিয়ে ছেলেটি ঘরে ফিরছে একাকী। মাগরিবের নামাজে জামাত চলছে আশেপাশে মসজিদে। কোলাহল খুবই কম মফস্বলের পথে ঘাটে, প্রকৃতিও ভীষণ নীরব নিস্পন্দ। দিন তো খানিক আগেই ফিরে গেছে, রাতে হারিয়ে আলো খুবই কম চারিদিকে। শামস একাকে একটা ব্রিজ পেরিয়ে যাচ্ছিল বাইক নিয়ে। আচানক বিকেলে সে 4টি বাইক এসে ধাক্কা দেয় এলোমেলো ভাবে। বাইক থেকে ছিটকে পড়ে শামসের মাথা ফেটে গেল ব্রিজের উপরে। ছেলেগুলো পরস্পরের সাথে কানাঘুষা করছে। এই পোলোটার সবচেয়ে বেশি ডেয়ারিং, এটি সরা দিতে পারলেই ভাইটা ডান হাত কাটে যাইব। রক্তাক্ত শামস উঠে যেতে চেয়েছিল সঞ্চিত শক্তি দিয়ে। এরই মাঝে সোজা রাস্তা বরাবর বহু দূরে একটা গাড়ি দেখা যায়। গাড়িটি দ্রুত গতিতে এদিকেই আসছে। ব্রিজ পারাপারে দৃশ্য দেখে 5-6 জন মিলে শামসকে উঁচিয়ে ফেলে দেয় ব্রিজের উপর থেকে। নিচে তরঙ্গ সংকুল বিশাল নদী, শুধু ফেলে দিয়ে ক্ষান্ত হয়নি ওরা। তৎক্ষণাৎ শামসের বাইক নিয়ে কেটে পড়ে ব্রিজ থেকে। আজ মধ্যাহ্ন ভোজ শেষে মেহেক বাড়ি ফিরে যায় একাকী। পাশের থানা শহরে বাড়ি ওদের। আগামীকাল মেয়েটির ভাই আসবে সুদূর অস্ট্রেলিয়া থেকে। ভাই মায়াজ পেশায় ডাক্তার, কদিন পরে বিয়ে ছেলেটির। পছন্দের পাত্রীও ঠিক করাই আছে। ভাই ফিরবে বলে মেহেক ভীষণ খুশি ভেতরে বাহিরে। বিকেলে সানানের চারিত্রিক দৃঢ়তা যাচাইয়ে শেহের গিয়েছিল পেশেন্ট হিসেবে। সে যাত্রায় ধরা খেয়ে বেচারা ফিরে আসে দ্রুত পায়ে। এসে বোরখা গুছিয়ে রেখে চুপি চুপি পা বাড়ায় নিজ কক্ষের দিকে। আচানক সাক্ষাৎ হয়ে যায় গোমরা মুখ শাশুড়ির সাথে। পুত্রবধূকে দেখে ধমকের সুরে মুরব্বী বলে ওঠেন, বাঙালি বউ তুমি, শাড়ি টাড়ি পরারও কিন্তু একটু অভ্যাস থাকা উচিত। একবারও তো দেখলাম না শাড়ি পরতে। নিরুত্তর শেহের কক্ষে ফিরে আসে ধীর পায়ে। কদিন আগে লাজবধূর জন্য সানান কিছু পোশাক কিনে নিয়ে এসেছিল বাড়িতে। সুন্দর শাড়িও ছিল সেসবের মাঝে। শেহের একটা লাল রঙা জামদানি নিল হাতে। নিজে খুব বেশি পটু নয় শাড়ি পরিধানে, তবুও শাশুড়িকে আজ খুশি করতে চায় মেয়েটি। কিছুটা নিজের অভিজ্ঞতার বাকিটা ইউটিউব দেখে শাড়ি পরে নিল পুলকিত মনে। এক মুঠো সোনালি লাল চুড়ি নিয়ে কোমল হাতও রাঙালো রং বাহারে। দীঘল চুলগুলো খোলা রাখতে চায় না আজ। একটা কালো খোপায় চুলগুলো বেঁধে নিয়েছে দুহাতে। বাঙালিয়ানার সাজ কি এখানে শেষ? না। দ্রুত পায়ে ছাদে দৌড়ে যায় মেয়েটি, গোলাপ ছিঁড়ে গুজে কানের পাশে চুলের ভাঁজে। সন্ধ্যায় শহরের রুমের দরজা ঠিক করতে আসে কাঠমিস্ত্রি। সকালের দিকেই তো দরজা ভেঙে ফ্যানে ঝুলন্ত মেয়েটিকে বের করা হয়। তখন ঠিক দরজা ভেঙে যায়নি, লাথির আঘাতে পুরনো লকটি ভেঙে দরজা খুলে গিয়েছিল। শুধু সন্ধ্যায় নিজ কক্ষে কাঠমিস্ত্রির আগমনে শহর গিয়ে বসে থাকে সানানদের কক্ষে। সন্ধ্যা নাগাদ ফ্রি ট্রিটমেন্ট প্রদান সমাপ্ত হলে সায়নকে নিয়ে ডক্টর আন্দালিব চলে যায় স্থানীয় বাজারে। সানান চুপি চুপি ফিরে আসে ঘরে। এসে কাঠমিস্ত্রির সাথে আলাপ সেরে নেয় বইয়ের কক্ষধারের ব্যাপারে। আলাপ শেষে ডাইনিং রুমের পার্শ্ববর্তী ওয়াশরুমে চলে যায় ছেলেটি। ফ্রেশ হয়ে কক্ষে এসে দেখে লাজবধূ বসে আছে লাল শাড়ি পরে। বউকে দেখে মুগ্ধ দৃষ্টিতে চেয়ে দুষ্টু হেসে বলে, কি অবস্থা লাজবধূ? বউ হয়ে একদম রুমে এসে বসে আছো দেখছি। বরের কথা শুনে শাড়ির আঁচল টেনে মুখ লুকায় সেহের। এই প্রথমবার শাড়ি পরেছে বেচারি। বরের সম্মুখে লাজের চোরাস্রোত চুপি চুপি যেন এসে ধরা দিচ্ছে তার নয়ন বদনে। সানান কাছে এসে তৃপ্ত নয়নে চেয়ে বলল, আজ তোমায় সত্যি লাজরাঙা চাঁদের মতো লাগছে। বরের বদনে আর চোখে চেয়ে লাজুক হাসে তার লাজবধূ। বইয়ের লাজ দেখে সুখের নই নই আবেশ এসেছে সানানের প্রেমার তৃষ্ণার্ত হৃদয়েও। সে আবেশে লাজবধূর পাশে বসে ফিসফিসিয়ে বলল, এই কি কি যেন ট্রিটমেন্ট লাগবে তোমার? বুক আর কোমরে ট্রিটমেন্টের কথাগুলো মনে পড়তে শেহের লাফিয়ে নেমে গেল খাট থেকে, কিন্তু দ্রুত পায়ে নামতে গিয়ে পায়ের নিচে পড়ে যায় শাড়ির সামনের অংশ। বেচারি শাড়ি কুচিগুলো পেটিকোট থেকে তৎক্ষণাৎ খুলে পড়ে গেল মেঝেতে। পড়ে যাওয়া শাড়ি হাতে নিয়ে আবারও দৌড় দিতে চেয়েছিল দ্রুত, কিন্তু সানান বিছানায় শুয়ে মুচকি হেসে বলল, এই কই যাও? দরজার সামনে কিন্তু ছোট চাচা আছে। ছোট চাচার কথা শুনে পা থমকে যায় মেয়েটির। নিরুপায় দৃষ্টিতে তাকায় দুষ্টু বরের বদন পানে। ডাহা মিথ্যে বলে বউকে আটকে দিল ছেলেটি। এবার উঠে দ্রুত পায়ে গিয়ে কক্ষদ্বার লক করে দেয়। বউয়ের কাছে আস্তে আস্তে হতাশার সুরে বলল, বিয়ের পর কতদিন যে গেল। এই সব দিনগুলো ঠিকই হারালো রাতে। রাতও হারালো নিবিড় আধারের পরশে। ওই আধারও হারালো রূপালী চাঁদোয়ার আবেশে।
আর আমি শুধু হারাতে পারলাম না আমার লাজবধূর লাজে। কথাগুলো শেষ হতে না হতে ইলেকট্রিসিটি চলে যায় ধোঁকা দিয়ে। প্রগাঢ় অন্ধকারের মাঝে দ্রুত পায়ে বেচারা এসে আলিঙ্গন করলো বউকে। এই আধারে তার লাজরাঙা চাঁদ ভেবেই হয়তো বাহুডোরে বেঁধে নিল বউকে। এ যেন আধারের পরশে প্রেমের আবেশে হারাবার এক প্রাণোচ্ছল অনুভূতি। সেই অনুভূতি ঘোরে বউয়ের দু কপলে চুমুকে সোহাগের স্বপ্নীল পরশেকে দিল সানান। আচানক মেঝেতে পড়ে থাকা বউয়ের শাড়িতে পা পিছিয়ে যায় ছেলেটির। পা ছাড়াতে গিয়ে কিঞ্চিত ধমকে সুরে বলল, লাজবধূ, তোমার শাড়ি তো অনেকটাই খুলে পড়ে আছে নিচে, খুলেই ফেলে দাও না এটা পুরোপুরি। স্বামীর বাঁধন মুক্ত হয়ে শাড়িটা পুরোপুরি পরে নেওয়ার ধান্দা করেছিল শাহের। এরই মাঝে ইলেকট্রিসিটি চলে আসে কক্ষে। বউকে শাড়ি পরতে দেখে সানান দুষ্টু হাতে নিজেই টান দেয় শাড়ির আঁচল ধরে। এবার উপর থেকে শাড়ি অনেকটাই খুলে চলে আসে হাতে। লাজবধূকে ভীষণ লাজরাঙা হতে দেখে বেচারা গিয়ে আবারও বাহুডোরে বেঁধে নিল শক্ত করে। বউ বেচারি যেন আর চুপসে যাচ্ছে ধারাহারা লাজে। বরমশাই কি কম নাকি? বউয়ের ললাটে ললাট মিশিয়ে দুষ্টু স্বরে ফিসফিসিয়ে বলল, চলো না আজ হারিয়ে যাই। জবাব নেই লাজবধূর। লাজ নম্র কণ্ঠে বেচারা ডাক্তার আচানক চুমু খেলো বউয়ের রাঙা ধরে। হয়তো বাসর লগ্ন এসে কড়া নাড়তে চেয়েছিল মন দুয়ারে, কিন্তু বেচারা যখন বউ সোহাগে মগ্ন তখনই ফোন বেজে ওঠে তীব্র আওয়াজে। সোহাগে মগ্ন সানান কর্ণপাত করেনি সে ফোন কলে। বউকে ঘুরিয়ে পেছন থেকে বাহুডোরে বেঁধে চুম্বন এঁকে দেয় উন্মুক্ত ঘাড়ে। গালে গাল ঘষে ফিসফিসিয়ে বলল, লাজবধূ, মন যে এখনই চায় ভালোবাসার সীমানা ছড়িয়ে হারিয়ে যেতে বহু দূরে। কথাটা বলে ছেলেটি আবারও চুমুকে বউয়ের অন্য ঘাড়ে। বউ বেচারি বড্ড বেসামাল হচ্ছে একটু একটু করে। এহেন প্রেমময় ক্ষণেও অবাধ্য মুঠোফোনটি বেজেই যাচ্ছে এক নাগারে। লাজবধূকে এক হাতে জড়িয়ে রেখে অন্য হাতে ফোন রিসিভ করে ছেলেটি। ওপাশ থেকে শোনা যায় শামসের করুণ কণ্ঠ, ভাইয়া, আমি অ্যাক্সিডেন্ট করেছি, মাথা ফেটে গেছে আমার। এমন দুঃসংবাদে সানান আলিঙ্গন থেকে বউকে মুক্ত করে দিয়েছে নিজেরই অজান্তে। খানিক ঘাবড়ে গিয়ে হতাশ কণ্ঠে শামসকে শুধায়, কি বলছিস? কোথায় তুই এখন? অ্যাক্সিডেন্ট করলি কিভাবে? কারা যেন প্ল্যান করে আমার বাইকে ধাক্কা দিল। ছিটকে পড়তেই ওরা আমায় তুলে ফেলে দিয়েছে নদীতে। আমার মোবাইল, ওয়ালেট কিছু নেই সাথে। সাঁতরে বাঁচার আশায় ফুল প্যান্ট সহ সব খুলে ফেলে দিয়েছি নদীতে। আমি হাসপাতালের স্টাফের নাম্বার দিয়ে তোমাকে কল দিয়েছি এখন। আচ্ছা, কোন হসপিটালে তুই? মাথার অ্যাক্সিডেন্ট কি গুরুতর? আমি উপজেলা হসপিটালে, মাথায় ব্যান্ডেজ করতে হবে। ঠিক আছে, আমি আসছি। পরিস্থিতি বুঝে লাজবধূ খুলে যাওয়া শাড়ি পরে নিয়েছে এতক্ষণে। বউয়ের বদন চেয়ে হতাশ কণ্ঠে সানান বিড়বিড় করে বলল, মনের মানুষ আছে মনের মাঝে, শুধু পাচ্ছি না সুখ জীবনের আশেপাশে। লাজবধূকে কথাটা বলেই ছেলেটা বেরিয়ে যায় হসপিটালের উদ্দেশ্যে। মায়া আহমেদ টেনশন করবেন বলে কিছুই জানায়নি মাকে। বড্ড উদাস আজ ছেলেটি। ভাবছে কারা এমন করলো, তার ভাইয়ের সাথে মেরে ফেলতে চেয়েছিল নাকি দুষ্টু ভাইটাকে। মাঝে মাঝে এই সুন্দর ধরায় কিছু অসুন্দর ঘটনা ঘটে যায়। মানুষরূপী কিছু অমানুষের ভয়াল থাবায় নিদারুণভাবে বদলে যায় অনেক বর্ণিল বৈচিত্র্যময় নারীর জীবন। এমনই এক ভয়ানক থাবায় বদলে গেছে পাশের বাড়ির সেই ম্যাডামের জীবন। ম্যাডাম হসপিটাল ছেড়ে আজ বাড়ি ফিরেছেন। থানায় মামলাও করেছেন অজ্ঞাত আসামির নামে। সেদিন নির্জন অন্ধকারের রাস্তা থেকে মুখোশধারীরা তাকে তুলে নেয় গাড়িতেই পেছন থেকে চোখ বেঁধে রাখে। তারপর দূরবর্তী একটা ঘরে নিয়ে যাওয়া হয়। চোখ বাঁধা থাকায় কাউকে দেখতে পাননি তিনি। ঠিক এভাবে এই শহরদের এলাকায় বারবার ঘটছে দুর্ঘটনাগুলো। ম্যাডাম স্থানীয় একটা বেসরকারি কলেজে শিক্ষকতা করেন। ইংরেজি তার সাবজেক্ট। কলেজের ইন্টারমিডিয়েট এবং ডিগ্রির কম বেশি সবাই তার স্টুডেন্ট। ম্যাডাম যদি আন্দোলন গড়ে তোলে তাহলে হয়তো এসব অশুভ শক্তির বিরুদ্ধে স্থানীয়ভাবে রুখে দাঁড়ানো সম্ভব। গত কয়েক বছর ধরে বারবার নারীদের সাথে ঘটছে এসব দুর্ঘটনা, অথচ কোনো আসামি চিহ্নিত হয়নি আজও। বিচার তো আরও বহু দূরের বিষয়। অপেক্ষার প্রহর ঘুচিয়ে সানান মাত্র এসে পৌঁছেছে হসপিটালে। কয়েক মিনিট ধরে হসপিটালের রিসেপশনে বসেছিল শামস। ছেলেটার মাথার একপাশে ব্যান্ডেজ। হসপিটালের বিল পরিশোধ করা হয়নি এখনো। সানান এসে বিল পরিশোধ করে ভাইকে নিয়ে সোজা চলে যায় থানায়। অজ্ঞাত আসামির নামে মামলা দায়ের করে ফিরে আসে বাড়িতে। রাত প্রায় 10টার মতো বাজে এখন। ঘরে ফিরতে শামসকে দেখে মায়া আহমেদ ঘাবড়ে যান। দৌড়ে কাছে এসে মলিন বদনে শুধায়, কি করে হলো এসব? কোথায় গিয়েছিলি তুই? বাড়ির অন্যান্য মানুষও এসে হাজির হয়েছে এখানে। আজ আর মিথ্যে বলেনি শামস। সবার সামনেই জবাব দিল দৃঢ় কণ্ঠে, আমি এক মেয়ের সাথে দেখা করতে গিয়েছিলাম আম্মু। কতদিন ধরে চলছে এসব? আজই প্রথমবার পার্সোনালি সাক্ষাৎ করেছি। কে? কোথাকার মেয়েটা? মেয়েটা শেহের আর মেহেকের বান্ধবী, তোরই নামুর। সিন্ডিকেট শুরু করেছিস তোরা 3 ভাই মিলে? তা না হলে ওদের 3 বান্ধবীর ফাঁদে পড়লি কিভাবে? তাছাড়া মেয়েটা তো 1 নম্বরের কুফা। মানে কি সব বলছো আম্মু? বুঝিসনি কি বলেছি? আজ প্রথমবার দেখা করতে এলো আর আজই তোর এই অবস্থা? সানান বজ্রকণ্ঠে প্রতিবাদ করে মাকে, আম্মু, তুমি কিন্তু ভীষণ উল্টাপাল্টা কথা বলছো। এসব দুর্ঘটনায় মেয়েটির কোনো দোষ আছে? দেখ বাবা,
মুরব্বীদের কথা একটু শোনার চেষ্টা কর। দেশে এসেই তোরা 3 ভাই অশান্তি শুরু করে দিয়েছিস। তুই একটা বিয়ে করলি ফকিন্নি মেয়েকে, সায়ন পছন্দ করলো একটা পোড়া কপালিকে, আর ছোটজন নিজের মাথা ফাটিয়ে এসেছে প্রথমবার সাক্ষাৎ করতে গিয়ে। তোদের দুজনকে ছাড় দিয়েছি, আর কোনো ছাড় নয়। সামস দ্বিতীয়বার যেন এই মেয়ের ধারে কাছেও না যায়। কোথাকার কোন অলক্ষী মেয়ে একটা। আম্মু, তুমি কিন্তু বাড়াবাড়ি করছো। অন্যের কথার ভেতরে সেহেরকে টেনে এনে ফকিন্নি বলে অপমান না করলে হতো না? আর অন্যের মেয়েকে অলক্ষী বলছো তুমি কোন হিসেবে? তাহলে কি বলবো? কেউ টার্গেট করেই হয়তো শামসকে আক্রমণ করেছে। নিশ্চয়ই ওরা আমাদের কোনো শত্রু। এসবের মাঝে অন্যের মেয়েদেরকে টেনে এনে একদমই অপমান করবে না আম্মু। এত কথা বলিস না তো তুই। খুব কথা শিখে গিয়েছিস দেশে এসে। মুরব্বীদেরকে বোঝাতে আসিস। দেশে এসে নয়, আমি বরাবরই এমন ছিলাম। মায়ের সাথে রাগ করে দুজনের একজনও ডিনার করেনি রাতে। দুজন ডিনার করেনি বললে ভুল হবে। বেচারা শামস প্রকাশ্যে আহার করেনি হয়তো, কিন্তু মায়া নিদ্রা যেতেই চুপি চুপি গিয়ে খাবার খেয়ে নিয়েছে কিচেন থেকে, আবার গোপনেই এসে শুয়ে পড়েছে শয্যায়। সানান চুরি করেও কিছু আহার করেনি। আজ রাত 12টার মতো বাজে। এখন ঘুম ঘরে হঠাৎ স্বপ্ন আসে সানানের নয়ন দুয়ারে। ছেলেটি দেখতে পায় তার বউকে এক প্রেমময় উত্তাল সাগরে ভাসিয়ে নিয়ে গেছে বহুদূরে। বউকে ফিরে পেতে হলে তাকে যেতে হবে সেই প্রণয় সিন্ধু পেরিয়ে। এহেন দুঃস্বপ্নে ঘুম ভেঙে যায় ছেলেটির। বুক ধরফর করতে শুরু করে ক্ষণিকে। বেচারা লাফিয়ে উঠে বসে বিছানায়। স্বপ্নের সেই অলিক আতঙ্কে চুয়ে চুয়ে ঘাম ঝরছে কপাল বেয়ে। বুকটা যেন ছিঁড়ে যাচ্ছে অজানা আশঙ্কায়। ক্লান্ত ভাইরা তো বহু আগেই ফিরে গেছে ঘুম পড়িতে। এক গ্লাস পানি খেয়ে সানান আনমনে ভাবছে, হুজুর দাদার কথাই হয়তো ঠিক। বাসর না করায় শয়তান আসতে পারে আমাদের সম্পর্কের মাঝে। স্বপ্নেও তো দূরত্ব দেখলাম না, আর অপেক্ষা করা যাবে না। ছেলেটি কক্ষ ত্যাগ করে প্রথমে চলে যায় ওয়াশরুমে। সেখান থেকে বেরিয়ে সোজা টার্গেট বইয়ের কক্ষ। আর কোনো দূরত্ব নয় কোনো অপেক্ষা। সেহের কিছু পড়াশোনা করেছিল আজ রাতে। পরনে লাল শাড়িটা চেঞ্জ করা হয়নি। 3 পিস হাতে নিয়ে মেয়েটা লাইট অফ করে দিতে এগিয়েছিল সুইচ বোর্ডের দিকে। এরই মাঝে সানান এসে নক করে কক্ষদ্বারে। মেয়েটা খুলে দিতে বরমশাই ভেতরে এসে দরজা লক করে দিল। এমন অদ্ভুত ঘটনায় সেহের চমকিত দৃষ্টিতে চেয়ে আছে বরের পানে। বরমশাই ঘুম জড়ানো কৌতূহলী কণ্ঠে শুধালো, কি করছিলে লাজবধূ? শাড়ি চেঞ্জ করতে চেয়েছিলাম। চেঞ্জ করতে হবে না, শাড়ি পরেই থাকো আজ রাতে। মানে আপনি কি উদ্দেশ্যে এসেছেন এখানে? বাসর করতে এসেছি। কি কি করতে এসেছেন? বউ বেচারি চরম অবাকের সুরে, বাসর? না জানিয়ে কেউ বাসর করতে আসে? তাহলে কি মাইকিং করে আসবো? না মানে এইভাবে মধ্যরাতে কেউ বাসর করতে আসে? ঠিক আছে, আগামীকাল থেকে সন্ধ্যা রাতে আসবো। কথাটা বলে সানান ধপাস করে শুয়ে পড়েছে খাটে। বড্ড নির্ভার বেচারা। সেহের আবারও প্রশ্ন করলো মিনমিনিয়ে, আচ্ছা আপনার কি লজ্জা করলো না বাসরের জন্য আসতে? বাড়ি ভর্তি এত মানুষ। আমি কি বাড়ির সব মানুষের কাছে বাসর করতে গেছি নাকি? আমার লজ্জা করবে কেন? না মানে সবাই জানলে কি বলবে? এই চুপ চুপ কর দের ব্যাটারি। সানানের বজ্রকণ্ঠী ধমকে সেহের চুপ হয়ে গেল নীরব অভিমানে। বেচারা পায়ের উপর পা তুলে তাকিয়ে আছে বইয়ের বদনে। সেহের যেন আজ একটু বেশি উৎকণ্ঠিত। যদিও দেহ মন পুরোপুরি মুখিয়েছে স্বামীর আদর্শ হাক পেতে, তবুও পরিবেশ পরিস্থিতিকে ভীষণ ভয় পায় মেয়েটি। কখন কে কটাক্ষ করে বসে। ঠিক আছে, সবকিছু ভেবেই তো চলতে হয় এতিম মেয়েটিকে। আনমনে চুপি চুপি ভাবছে, খাটের বাহানা দিয়ে যদি বরমশাইকে ফিরিয়ে দেওয়া যায়, পরে না হয় একদিন বাসর করবে মুরব্বীরা স্বাভাবিক হলে। এমন ভাবনায় ডুবে মেয়েটি মিনমিন করে বলল, আপনি চলে যান না, সব কিছু রেডি করে আসবেন একদিন। আমার খাটটাও না ছোট, দুজন ঘুমোতে কষ্ট হবে তো। আপনি তো পুরোপুরি দখল করে নিয়েছেন শুয়ে, এখন আমি কোথায় ঘুমাবো? আরে দের ব্যাটারি, চালাকি করছেন আমার সাথে। হাজবেন্ডের বুকে ঘুমাবেন আপনি, আর রাজি না থাকলে সোজা খাঁচের নিচে। দেখেন আমি কিন্তু সবই বুঝি। সানান অবাক হয়ে গেল বধূয়ার বিচলিত ব্যাকুলতা দেখে। গম্ভীর কণ্ঠে ধীরে ধীরে বলল, শোনো লাজবধূ, বিয়ের পরে দূরে দূরে থাকলে শয়তান চলে আসতে পারে সম্পর্কের ভেতরে। আসলেই তো, হুজুরটা একদিন এমনই বলেছিল। চিন্তিত ভঙ্গিতে জবাব দেয় সেহের। সানান মনে মনে ভাবছে, বউ আমার শয়তানের ভয়ে কাবু হয়ে গেল। যাক, এবার আর কোনো ঝামেলা নেই। এদিকে সেহের চুপি চুপি ভাবছে, না কিছুতেই শয়তান ঢুকতে দেওয়া যাবে না সম্পর্কে। আমার জীবনে আপন বলতে আর তেমন কেউ নেই। এই বরটাকে তো হারানো যাবে না। মশাইয়ের ধারে কাছে শয়তান দূরে থাক। শয়তানের গোষ্ঠীর কাউকে আসতে দেব না আমি। কঠোর হস্তে সব প্রতিহত করার দায়িত্ব আমার। বইয়ের ভাবনার মাঝে সানান উঠে বসে পড়ল বিছানায়। ঈষৎ প্রেমময় কণ্ঠে অনুরোধের সুরে বলল, এই একটা ঘোমটা দিয়ে পাশে এসে বসো তো, দেখবো তোমায় মন ভরে।
লজ্জায় শেহের ধীরে ধীরে পিছিয়ে যায় 2 কদম। সানান উঠে দাঁড়ায় ঝটপট করে, বউয়ের দিকে এগিয়ে যেতে বেচারি আরও পিছিয়ে যায় দ্রুত। বড়মশাই কাছে গিয়ে কোলে তুলে নেয় বউকে। অধর জড়ানো লাজরাঙা হাসিতে মেয়েটি আঁকিপল্লব বন্ধ করে নিল। লাজবধূর লাজরাঙা বদনে চেয়ে এক তৃপ্তির হাসি বিস্তৃত হয় সানানের বদন জুড়ে। বউকে কোলে নিয়ে ধীরে ধীরে এসে বসলো বিছানায়। ডান পায়ে উরুর উপরে বসাতেই বউ বেচারি হারিয়ে গেল লাজের নতুন শিহরণে। এহেন লজ্জাবতী বউয়ের কানের নিকট মুখ এনে সানান ফিসফিসিয়ে বলল, আজ এত লাজ কেন আমার লাজবধূর? বরের এই উষ্ণ আলিঙ্গনে কথামালারা যেন চুপটি করে হারিয়ে গেল বউয়ের মনঝুরি থেকে। কোনো জবাব নেই তার লাজনম্র মিষ্টি বদনে। বেচারা পাশ থেকে চুমু খেলো বউয়ের বরফ শুভ্র গালে। লাজবধূকে একটু শক্ত করে জড়িয়ে নিতে গেলেই আচানক কেঁপে ওঠে মেয়েটি, কিঞ্চিত শিহরিত হয় ভীরু ভীরু লাজে। সানান দুষ্টু এসে কানের কাছে ফিসফিসিয়ে বলল, এত লাজুক হয়ে লাভ নেই। আজ কিন্তু সত্যিই প্রেশার মাপবো। কি? কোথায় কোথায় যেন ট্রিটমেন্ট লাগবে তোমার। দেখেন, ভালো হচ্ছে না কিন্তু। সানান আবারও ভালোবাসায় পরশ বুলিয়ে দিল বউয়ের গালে। মধুক্ষণের মধু ছোঁয়ায় রোমাঞ্চিত বউ বেচারি। এই অজানা ছোঁয়ার অসীম তৃষ্ণা ছিল হয়তো হৃদয় গহীনে। এহেন ভালোবাসার নই নই ছন্দে আজ দেহ মন সবই দুলছে উত্তাল তরঙ্গের ন্যায়। সানান আচানক ঘাড়ে মুখ গুজে দিতে বউ বেচারি নুয়ে পড়ল লাজে সীমাহীন ভাজে। বেচারি হাসি মাখা বদনে দুষ্টু স্বরে বলল, লজ্জায় এভাবে ভেঙে চলে না পড়ে আমায় কয়েকটা চুমু দাও তো। বিয়ের পর থেকে কতগুলো চুমু দিলাম তোমায়, এখনো একটাও রিপ্লাইও পেলাম না। এহেন দুষ্টু কথায় লাজবধূ আলতো হাতে চাপ দিয়ে বন্ধ করে দিল বরের মুখখানি। বেচারা মুখ থেকে বউয়ের হাত সরিয়ে দ্বিগুণ দুষ্টু স্বরে বলল, বুঝেছি তো, প্রথমেই লিপ কিস দিতে চাও, নয়তো চুমুর কথা বলতে আমার লিপে হাত দিয়েছো কেন? ধুর, কি যে বলেন। কোনো কথায় কাজ হবে না, হিসেব বরাবর। চুমুর জবাব চুমু দিয়েই দিতে হবে। আপনি কিন্তু বেশি চুমু পাগল হয়ে যাচ্ছেন। চুমু পাগল তো হতেই হবে, কতদিনের পাওনা আজ আদায় না করলে হয়? শেহের আলতো করে একটা ঘুষি দিল বরের বুকে। বউয়ের চঞ্চলতায় ভীষণ মুগ্ধ সানান। এক অসীম প্রাপ্তি তৃপ্তি এসেছে বুক জুড়ে। কেন যেন হৃদয় ছুঁয়ে যাচ্ছে আজ অজানা সুখ পাবার আবেশে। এমন মোহনীয় ক্ষণে ছেলেটি ধীর কণ্ঠে কোমল সুরে বলল, লাজবধূ, এ বুকে নীর বেঁধেছি তোমায় নিয়ে, কখনো যেও না আমার এই নীর ছেড়ে। শেহেরও জবাব দিয়েছে স্নিগ্ধ আবেশে, আমি এক নির্হারা পাখি, জীবন ঝড়ে সব হারিয়ে এসেছি আপনার হৃদয় নীড়ে। এই নীড়ে বেঁধে রাখুন আমায় প্রেম, প্রীতি আর ভালোবাসার বাঁধনে জড়িয়ে। আমার সব ভালোবাসাই এই লাজবধূকে ঘিরে। তবে একটা জিনিস জানো, কি? আমাদের ভালোবাসার নীর হাসি খুশি রাখতে হলে দ্রুত একটা কাজ করতে হবে তোমায়। কি কাজ? আমায় বাবা বানাতে হবে তাড়াতাড়ি। যা, কি যে বলেন। ইস, খালি লজ্জা পায়, দেড় ব্যাটারি একটা। কথাটুকু বলেই লাজবধূকে উরু থেকে ঘুরিয়ে কোলে বসিয়ে নেয় বেচারা। পেছন থেকে রহস্য ঘেরা কণ্ঠে শুধায়, কি হলো, ফ্যামিলি প্ল্যান করবে না? জবাব এড়িয়ে গিয়ে দুষ্টুমির ছলে কনুই দিয়ে গুঁতো দেয় শেহের। বেচারা ডাক্তার কি চুপটি করে বসে আছে নাকি? পেছন থেকে গালে গাল ঘষে চুমু এঁকে দেয় লাজবধূর ঘাড়ে। এক মনরাঙা প্রেমের শিহরণে শিহরিত হয় দুজনেই। মনের গহীনে বাসরের সুর বাজছে ধীরে ধীরে। সেই সুরে হারিয়ে গিয়ে ছেলেটি বউকে শুয়ে দিল বিছানায়। কক্ষের তীব্র আলোক শিখা নিভিয়ে দিল দ্রুত হাতে। পাশে একটা টেবিল ল্যাম্প শেহেরের পড়ার টেবিলে। টেবিল ল্যাম্পের মৃদু আলোক শিখা প্রজ্বলিত করে সানান আর চোখে তাকালো। দৃষ্টি বিনিময় হতেই পাশে এসে শুয়ে পড়ল মৃদু হেসে। ফুল নেই বাসরে, ফুলে সুরভিও নেই, তবু আজ ফুল সজ্জা। হৃদয়কে হৃদয়ের কাছাকাছি নিয়ে আসার মধুকণ স্বপ্নীল লগন। কনুয়ে ভর দিয়ে বালিশে এক হাত রেখেছে সানান। সে হাতে মাথা ঠেকিয়ে রেখে ফিরল বউয়ের পানে। অন্য হাতে বউয়ের গালে আদর করতে করতে কিঞ্চিত অনুরোধে সুরে বলল, লাজবধূ, তুমি মাঝে মাঝেই শাড়ি পরবে, শাড়িতে কিন্তু দারুণ লাগে তোমায়, একদম পারফেক্ট বাঙালি বধূ। আপনিও তাহলে মাঝে মাঝে পাঞ্জাবি পায়জামা পরবেন, আপনাকেও পারফেক্টলি বাঙালি পুরুষ লাগবে দেখতে। হায় হায়, বাঙালি পুরুষরা সবসময় পাঞ্জাবি পায়জামা পরে নাকি? ঠিক আছে, তাহলে লুঙ্গি পরবেন। ওকে, আমি লুঙ্গি ঠিকই পরবো, কিন্তু সামলে রাখার দায়িত্ব তোমার। কি বলেন? একজনের লুঙ্গির দায়িত্ব কি আরেকজন নিতে পারে নাকি? বউ হয়ে লুঙ্গি পরাতে চাচ্ছ, লুঙ্গির দায়িত্ব তো নিতেই হবে। কোনো দায়িত্ব নিতে পারবো না আমি। আপাতত 3টা দায়িত্ব নাও। ইচ্ছে মতো চুমু দিয়ে তৃপ্ত রাখবে আমায়, তাড়াতাড়ি বাচ্চার বাবা বানাবে, আর আমি লুঙ্গি পরলে সেটা কন্ট্রোলে রাখবে। ধুর, আপনি কিন্তু খুব খারাপ। কি রকম? এই যে উল্টাপাল্টা কথা বলছেন আপনি, আবার বাসর করতেও এসেছেন চুরি করে। কে বললো বাসর করতে এসেছি? আমি তো এসেছি বউয়ের প্রেশার মাপতে। এটুকু বলেই বউকে টেনে বুকে শুইয়ে দিল শক্ত হাতে। বউ বেচারি লাজে মুখ লুকাতে চায় বরের বুকের গভীরে। বেচারা বর্মশাই ফিসফিসিয়ে বলল, মুখ লুকালেও লাভ নেই,
আমার চুমুগুলো কিন্তু এবার শুধু আসলে ফেরত চাই। শাহের গুটিয়ে যাচ্ছে অবাধ্য অধরা নিদারুণ লাজে। বেচারির বদন লুকানো আছে বরের বুকে। বাসরাতে বউয়ের মুখ বারবার না দেখলে হয়। বর্মশাই বউটাকে আবারও শুইয়ে দিল পাশে, কিন্তু বিপত্তির শুরু এখানে। বউ বেচারির দুষ্টু শাড়িটা এলোমেলো হয়ে কিছুটা সরে গেছে গা থেকে। বড্ড বেসামাল দিশেহারা আজ বেচারি। শাড়ি তুলতে গেলে বর্মশাই বাধা দিয়ে আলিঙ্গন করলো শক্ত করে। লাজবধূকে আজ ভীষণ মায়াবী মনোহরী লাগছে তার। ঘোর লাগানো হয়নি। বউটা উন্মাদের মতো আকর্ষণ করছে। এহেন রূপে ডুবে যেতে সে উন্মাদনায় হারিয়ে আবেগঘন সুরে বলল, হঠাৎ এসেছ জীবনে আমার ফাগুন বসন্ত দিনে। ঈষৎ লাজুক হাসির রেশ ফুটে উঠল লাজবধূর গোলাপ রাঙা অধরে। সারান দিশেহারার ন্যায় চুম্বনে মগ্ন হলো সে অধরে। শেহরের হৃদয় কাঁপছে আজ ভীরু ভীরু লাজে। প্রেমালিঙ্গনও হচ্ছে ধীরে ধীরে ধারাহারা ছন্দে। নই নই প্রেম তৃষ্ণে বেসামাল দুটো হৃদয়। সে তৃষ্ণায় তৃষ্ণার্ত সানান ধীরে ধীরে অধর ডুবিয়েছে বইয়ের গলায়। এ যেন হারাবার এক স্বপ্নীল অনুভূতি। ছেলেটা আদরে আদরে ধীরে ধীরে ভরিয়ে দিচ্ছে বইয়ের অতৃপ্ত বুক। অধরা সুখগুলো চুপি চুপি এসে ধরা দিল আজ জীবনে। সানানও ধীরে ধীরে হারিয়ে যাচ্ছে লাজবধূর লাজের গভীরে। এক নতুন প্রেম যাত্রা শুরু হলো আজ। চলুক নেই প্রেম যাত্রা দিনভর রাতভর এবং জীবনভর। রাতের প্রেশার মাপা শেষ হলে সানান ঘুমিয়ে পড়ে বইয়ের কক্ষে। খুব ভোরে শাহের দ্রুত উঠে যায় শয্যা ছেড়ে। গোসল সেরে চুপি চুপি এসে বসে বিছানার পাশে। এরই মাঝে ঘুম ভেঙে যায় বরমশাইয়ের। বউকে বিছানার পাশে দেখে উঠে বসে দ্রুত। শাহের বরের বদনে তাকিয়ে শঙ্কিত ভঙ্গিতে আদেশের সুরে বলল, এই যান যান, আমার রুম থেকে যান তো। আপনাকে দেখে মানে এই রুমে কেউ দেখে ফেললে আমার ভীষণ লজ্জা লাগবে। ওরে দের ব্যাটারি। কথাটা বলে মেকি ধমক দিয়ে সানান পাশে এসে বসলো। আলতো হাতে গাল টেনে বলল, আজ থেকে রাত দিন তোমার রুমেই ঘুমাবো। এবার যান না প্লিজ, কেউ দেখে ফেলতে পারে। মারবো একটা বেয়াক্কেল কোথাকার। লাজবধূকে ধমকিয়ে সানান হাঁটতে শুরু করলো কক্ষদ্বারের দিকে। কক্ষদ্বার খুলে বের হতে বেচারা সাক্ষাৎ হয়ে যায় মা এবং ছোট চাচির সাথে। মাথা নিচু করে চুপচাপ বেরিয়ে যায় ছেলেটি। অন্যদিকে দুজনকে দেখে দরজা লক না করে শেহের কাঁদো কাঁদো বদনে গিয়ে বসে পড়ে বিছানায়। পুরনোকে বিদায় দিয়ে নতুন দিবস এসেছে ধরায়। দিবসের শুরু থেকে আজ ব্যস্ততা। ব্রেকফাস্ট হয়ে গেছে ঘন্টাখানেক আগে। আজ সবাই যাবে পার্শ্ববর্তী থানায় মেহেকদের বাড়িতে। মেহেকের ভাই মায়াজ এসেছে সুদূর অস্ট্রেলিয়া থেকে। সায়নের বিয়ের ডেটও তো চূড়ান্ত করতে হবে। সে বাড়িতে যাবার উদ্দেশ্যে সকাল থেকে চলছে প্রস্তুতি। এবার দেশে এসে আজই প্রথমবার ডাক্তার আন্দালিব যাচ্ছেন ছোট বোন মরিয়মের বাড়িতে। সকাল 11টার দিকে ওরা বেরিয়ে যায় বাড়ি থেকে। শামস আর শেহের সঙ্গী হয়নি ওদের। শেহের থেকে গেছে বয়োবৃদ্ধ দাদির টানে। শামস থেকেছে কি যেন গোপন প্রয়োজনে। সাদেক রাহেলা দম্পতিও অতিথি হয়নি মেহেকদের বাড়িতে। সামিরাকে নিয়ে ভীষণ চিন্তিত তারা দুজন। মেয়েটার অসুস্থতা নাকি বেড়েছে। ঢাকা নিয়ে যাওয়া হয়েছে গতরাত। যদিও রাহেলাকে কেউ বিশ্বাস করতে চায় না, তবুও ক্যান্সারের কথা শুনে এবার সবাই বিশ্বাস করতে শুরু করেছে একটু একটু করে। মেয়ের জোরে সারাদিন মনমরা হয়ে থাকে সাদেক রাহেলা। মেহেকদের বাড়িতে গিয়ে বিয়ের ডেট ফিক্সড হলে সানান বেরিয়ে যায় তড়িঘড়ি করে। সে বাড়িতে গিয়ে বারবার বউকে মনে পড়েছে ছেলেটির। কি করবে বেচারা? লাঞ্চ না সেরে সোজা চলে এসেছে বাড়ির পথে। পথিমধ্যে বইয়ের পছন্দের কিছু খাবার কিনে নিল, কিন্তু বাড়ি ফিরে এসে লাজবধূর দেখা পায়নি। অসুস্থ দাদি ছাড়া ঘরে আর কেউ নেইও। দাদির কাছ থেকে জানতে পারে চাচা চাচি গেছেন রূপমদের বাড়ি। আর তার লাজবধূ কাপড় ধুচ্ছে ওয়াশরুমে। বইয়ের দেখা না পেয়ে ক্লান্ত ছেলেটি তৎক্ষণাৎ শুয়ে পড়ে। সানান শামসকে না দেখলেও দুষ্টু শামস ঠিকই ভাইকে ঘরে ফিরতে দেখেছে। দুষ্টু ছেলেটি চুপ করে বসে আছে ছাদে। এদিকে ওয়াশরুমে পানির পতনের শব্দে স্বামীর আগমনের ব্যাপারটি অনুধাবন করতে পারেনি শাহের। ওয়াশরুম থেকে বেরিয়ে বেচারি সোজা চলে যায় পুকুর পাড়ে। একটি একটি করে রশিতে কাপড় ঝুলিয়ে দেয় আনমনে। আচানক মেয়েটির দৃষ্টি প্রসারিত হয় ছাদের দিকে। নিচে থেকে দেখা গেল শামস কিছু একটা নিয়ে ভীষণ মনোযোগী সেখানে। পুকুর পাড় থেকে ঘরে এসে সোজা ছাদে উঠে গেল মেয়েটি। কাছে এসে দেখতে পেল শামসের নিকট অদ্ভুত কিছু সরঞ্জাম। পাশে একটা ছোট আকৃতির বল। মেয়েটি কৌতূহলী কণ্ঠে প্রশ্ন করল, এগুলো কি শামস ভাইয়া? কিছু না, তুই যা এখান থেকে। বলো না কি করছো এত মনোযোগ দিয়ে? বোমা বানাচ্ছি। বোমা? কি বলছো এসব? তুমি বোমা বানাতে জানো? সায়েন্স পড়েছি, সেই থিওরিতে অনেক কিছুই জানি। বোমা দিয়ে কি করবে? যারা আমার মাথা ফাটিয়েছে তাদেরকে শেষ করে দেব। তুমি না বলেছো ওদের শুধু চোখগুলো দেখেছো? ওরা নাকি মাস্ক পরিহিত ছিল। হোক, আবার কেউ আমার ধারে কাছে এলেই বোমা মেরে উড়িয়ে দেব। তুমি যে কি উল্টাপাল্টা কথা বলো। পটপট করিস না তো, তোকেও বোমা বানানো শিখাবো। লম্পট পুরুষেরা ডিস্টার্ব করলে একদম গায়ে মেরে দিবি। তারপর জেলে যাবার আগে প্রয়োজনে নিজেও মরে যাবে। আমার কথা বাদ দাও, আগে বলো বোমা বানিয়ে কোথায় রাখবা তুমি? ছোট ছোট বলের মতো বানাবো, রাখার জায়গা নিয়ে সমস্যা হবে না। তুমি এইসব নিয়ে ঘরের কাছেও আসতে পারবা না, কিন্তু আমার ভীষণ ভয় লাগছে। তুই যাবি এখান থেকে, নয়তো তোর গায়ে একটা মেরে দেব। এটা কি বোমা? এখনই মেরে দিলাম তোর গায়ে। কথাটা বলেই পাশের বলটি উঠিয়ে মেরে দিল শেহরের গায়ে। বেচারিও না অচেতন হয়ে পড়ল তৎক্ষণাৎ।
বোমা তৈরিতে ক্ষান্ত দিয়ে শামস দৌড়ে আসে শেহরের মাথার কাছে, চিৎকার করে ডেকে বলে, এই কি হয়েছে? কি হয়েছে রে তোর? ক্রিকেট বলটাকে বোমা বেলো মেরে দিলাম, আর তুই কিনা ব্যাককেলের মতো জ্ঞান হারিয়ে ফেললি? শালার মেয়ে মানুষ। বেচারা বোমা তৈরির সরঞ্জামগুলো ঝটপট সরিয়ে নিল ছাদের পানির ট্যাঙ্কির পিছনে। তারপর ভাইকে ফোন দিল শান্ত কণ্ঠে। সানান ফোন রিসিভ করেছে, প্রথমবার রিংয়ে। ছেলেটি হতাশ কণ্ঠে জানালো, ভাইয়া, তোমার বউটাকে না ভূতে ধরেছে। ছাদে এসে একদম বেহুশ হয়ে পড়ে গেছে। সানান দ্রুত পায়ে দৌড়ে আসে ছাদে, এসে অনলঝরা নয়নে চেয়ে শুধায়, তুই কি বলেছিস শেহরকে? ও সেন্সলেস হলো কেন? আমি কিছু করিনি ভাইয়া, এখানে এসে পটপট শুরু করে দিল। আমি ওকে ঘরে ফিরে যেতে বললাম, গেলই না। তারপর এই ক্রিকেট বলটাকে বোমা বলে মেরে দিলাম গায়ে, আর বেচারিও না বিড়ালের মতো বেহুশ হয়ে পড়ে গেল। চুপ কর বেয়াদব, ওর গায়ে নিশ্চয়ই জোরে বল মেরেছিস তুই। শামস চুপচাপ হয়ে আছে চিন্তিত ভঙ্গিতে। সানান বউকে কোলে করে উঠাতে গিয়ে বলল, আরে গা গরম হয়ে গেছে তো ছাদের গরমে। ইস, বউ নিয়ে এত টেনশন। এহেন দুষ্টু কথার জবাব দেওয়ার প্রয়োজন মনে করেনি সানান। বউকে কোলে তুলে শামসের পানে চেয়ে বলল, হ্যাঁ, বিরিয়ানি কিনে নিয়ে এসেছি বাজার থেকে, আয় খেতে আয়। মুখে বললেই আসবো নাকি? তোমার বউকে কোলে তুলে নিচ্ছ, আমাকেও আজ কোলে করেই নিতে হবে। চুপ কর বেয়াদব। ধমক দিয়ে বউ নিয়ে সানান নেমে গেল নিচে। কক্ষে এনে বিছানায় শুইয়ে দিয়েছে সযত্নে। মেয়েটি এখনো অচেতন। বেচারা বরমশাই ব্যস্ত হলো বউয়ের চৈতন্য ফেরাতে। এদিকে বোমা তৈরির সরঞ্জামগুলো ভালো করে লুকিয়ে শামসও ফিরে এসেছে নিচে। ঠান্ডা পানি নিয়ে কয়েকবার চোখে মুখে ছিটিয়ে দিতে জ্ঞান ফিরল শেহরের। চৈতন্য ফিরতে সানান কৌতূহলী কণ্ঠে জিজ্ঞাসা করলো, কি হয়েছিল ছাদে? জ্ঞান হারিয়েছ কিভাবে? জবাব দেবার আগে শামস আগেভাগে এসে উপস্থিত হয়েছে। শেহরের আগেই উত্তর দিয়েছে বেয়ারা ছেলেটি। ভাইয়া, প্রচণ্ড রোদে ওর মাথা সম্ভবত হট হয়ে গিয়েছিল। ছোট্ট একটা ক্রিকেট বলের আঘাতেই জ্ঞান হারিয়ে ফেললো। সানান বউয়ের বদনে চেয়ে নরম সুরে বলল, তোমার কি খুব লেগেছে? শামস ইশারায় অনুরোধ করলো বোমার ব্যাপারটি স্কিপ করে যেতে। শেহর বুঝতে পেরে কৌশলী জবাব দিল, না, লাগেনি। তবে সত্যি সত্যি আমি বোমা ভেবেছিলাম বলটাকে। মিথ্যে বলা হচ্ছে আমার সাথে? আজ দুটোর একটাকেও বিশ্বাস হচ্ছে না আমার। আসলে রাতে ভালো ঘুম হয়নি তো, এমনিতেই মাথা ঘুরেছিল, তাই ওভাবে সামান্য বলের আঘাতেই হুঁশ হারিয়েছি। গতরাতে বাসরের কথা স্মরণ হলো সানানের। কথায় কথায় রাতে ঘুমও হয়েছে কম, মাথা একটু ঘোরাতেই পারে। ছেলেটি কথা না বাড়ি ওদের দুজনকে ডেকে টেবিলে চলে গেল। ওরা দুজনও চুপি চুপি যাচ্ছে। পিছু পিছু টেবিলে গিয়ে প্যাকেট খুলে পছন্দের খাবার দেখে ভীষণ খুশি শাহের। প্যাকেটগুলো নিয়ে সোজা চলে আসে দাদির কক্ষে। বাকি জিনিসপত্র কয়েক মিনিটের মাঝে নিয়ে আসে। শামস দাদিকে উঠিয়ে হেলান দিয়ে বসিয়ে দেয় খাটের সাথে। এবার শুরু হলো বিলাসী ভোজন পর্ব। চারজন একসাথে বসে গল্প করতে করতে খাবার খাচ্ছে। ধীরে ধীরে সানান আচানক দাদিকে জানায়, দাদি, তোমার নাতনি না একটু আগে ছাদে জ্ঞান হারিয়ে ফেলেছিল? ভূতে ধরছে নাকি? নতুন বউ দুপুরবেলা কেন গেছে ছাদে? ভূতের কথা শুনে সানানের বদন খালি মলিন হয়ে গেল। শামস কাঁধে চাপড়ে অভয় দিয়ে বলল, আরে ভাইয়া, কিছু হয়নি তোমার বউয়ের। ভোজন শেষে শামস দ্রুত ফিরে যায় ছাদে। শাহের খাবারের প্লেটগুলো কিচেনে এনে রাখে। এরই মাঝে সানান এসে শুয়ে পড়ে বউয়ের কক্ষে। শাহের কক্ষে এসে ভীষণ রাগ দেখিয়ে বলল, আপনি কিন্তু বাড়াবাড়ি করছেন। এই দিনের বেলায় তো নিজের রুমে থাকতে পারেন। ফুপুর বাড়ি থেকে চলে এলাম বউয়ের টানে, আলাদা থাকবো কেন? দেখেন, আমার কিন্তু লজ্জা লাগে। লজ্জা লাগলে বড় করে ঘুমটা টেনে চলে এসো আমার কাছে, আমি এখন ঘুমটা খুলতে জানি। ধুর। দেখো লাজবধূ, আর কটা দিন থাকবো বাংলাদেশে, আবার কবে দেখা হবে তোমার সাথে? এমন কেন করছো তুমি? বরের কোমল কথা শুনে মন নরম হয়ে গেছে সাহেরের। জবাব দেয়নি লাজনম্র কণ্ঠে। মেয়েটির মাথায় অন্য ভাবনা। আজ গরম পড়েছে একটু বেশি। বেচারির আরো বেশি গরম লাগছে বিরিয়ানি খেয়ে। লাজরাঙা ভঙ্গিতে মিনমিনিয়ে বরকে বলল, আচ্ছা, ঘুমাবো, কিন্তু একটু পরে। কেন? এই গরমে বিরিয়ানি খেয়ে আমার না আরো বেশি গরম লাগছে। আমি আগে গোসল করে নিই, পুকুরে সাঁতার কেটে গোসল করে তারপরে আসবো। আরে দুপুরবেলায় পুকুরে একা গোসল করলে তোমাকে ভূতে ধরতে পারে কিন্তু। থাক, তাহলে ওয়াশরুমেই গোসল করব। আমি কিন্তু গোসল করব পুকুরে। করেন। কিন্তু একা গোসল করলে আমাকে যদি পরিতে ধরে? শাহের সহজে চমকে গেল পরীর কথা শুনে। স্বামীর ধারে কাছে কাউকে আসতে দেবে না মেয়েটি। সচকিত কণ্ঠে জবাব দিল, তাহলে আমিও পুকুরে গোসল করবো আপনার সাথে। সানান মনে মনে হাসছে। যাক, পরীর ভয় দেখিয়ে কৌশলে বউটাকে রাজি করিয়ে নিলাম, এবার একসাথে গোসল করা যাবে। এরই মাঝে শাহের মিনমিনিয়ে বলল, চাচা চাচি হয়তো বাড়িতে নেই, কিন্তু শামস ভাইয়া তো ঠিকই আছে। আমাদেরকে পুকুরে দেখে ফেললে? পুকুর ঘাটের সামনে রশিদে কাপড় ঝুলিয়ে দাও, তাহলে শামস ঘাট দেখতে পাবে না।
শাহের ঈষৎ লাজনম্র হাসি দিল বরের বদনে চেয়ে। এরপরে পোশাক নিয়ে বেরিয়ে যায় ঘর ছেড়ে। পুরোনো দিনের একটা চেঞ্জিং রুম আছে পুকুর পাড়ে, সেখানে পোশাক রেখে তাকায় ছাদের পানে। ছাদে শামস ভীষণ মনোযোগী, বৌমা তরিতে দৃষ্টি ঘুরিয়ে মেয়েটি আবার মনোযোগী হলো নিজ কাজে। রশির কাপড়গুলো নেড়ে ঘাটের অংশটিকে আড়াল করে দিয়েছে দ্রুত হাতে। এখন আর শামস দেখতে পাবে না ছাদ থেকে। এরই মাঝে হাতে পোশাক নিয়ে সানান এসে হাজির হয় পুকুর ঘাটে। অর্ধ উন্মুক্ত শরীর ছেলেটা, শুধু হাঁটু পর্যন্ত একটা প্যান্ট আর গলায় টাওয়েল ঝোলানো। বউ তার ঘাটে বসা পানিতে পা ভিজিয়ে। বরমশাইকে অর্ধ উন্মুক্ত শরীরে দেখে মেয়েটি মুখ ঘুরিয়ে নিল ঈষৎ লাজে। সানান রহস্যঘেরা কণ্ঠে বলল, বেশি লজ্জা পেলে পানিতে চুবিয়ে রাখবো কিন্তু। চুবিয়ে রাখলে কি হবে? আমাকে দেখতেও পারবে না আর লজ্জাও লাগবে না। এরই মাঝে সানান এসে বসেছে পাশে, খুব সাবধানী কণ্ঠে বলল, চলো লাজবধূ, দ্রুত সাঁতার কেটে গোসল সেরে নিই। এত তাড়াহুড়ো কেন? মাত্রই তো লাঞ্চ করলাম, গরম খাবার খেয়ে গোসল করতে হয় না, হেলথ রিস্ক থাকে। এছাড়া এভাবে পা ভিজিয়ে বসে থাকলে ঠান্ডা লেগে যেতে পারে। ও, আপনি আসছেন আমার সাথে ডাক্তারি করতে? কথাটা বলে সেহের এক ধাক্কায় পুকুরে ফেলে দিয়েছে বরমশাইকে। বেচারা উঠে দুষ্টু ভঙ্গিতে বউকেও টেনে নিতে চেয়েছিল পানিতে, কিন্তু বউ বেচারি ততক্ষণে লাফিয়ে উঠে গেল উপরের সিঁড়িতে। নিদারুণ খুশি মেয়েটি খিলখিল করে হাসছে গোলাপ রাঙা অধরে। এহেন হাসি মুগ্ধ করছে সানানের স্নিগ্ধ নয়নকে, তৃপ্ত করছে অতৃপ্ত হৃদয়কে। ময়ূরণ্যে রুমঝুম খুশিতে দুলতে থাকা বউয়ের দিকে পুকুরের পানি ছিটিয়ে দিয়ে মুচকি হাসে। এক অজানা খুশির ঝিরঝিরে অনুভূতি তার হৃদয় জুড়ে। এই মন ময়ূরীর সাথে হৃদয়টাও কেন যেন নাচতে চায় প্রেম প্রেম ছন্দে। সেই সব প্রেম প্রেম ছন্দে দুলে ছেলেটি বউকে বলল, লাজবধূ, তুমি খুশি হয়ে এসেছো আমার জীবনে, যেমনি করে উষা আসে আধার নিশা পেরিয়ে। আমার শূন্য জীবনে আপনিও এসেছেন পূর্ণতার পরশ নিয়ে। ভালোবাসার অসীম আশা দিয়েছেন আমার মরুময় হৃদয় জুড়ে। সেই আশার আবেশে হারিয়ে যাচ্ছি আমি যেন প্রহরে প্রহরে। এইসব প্রেমালাপ করতে করতে শাহেদ চলে এসেছে একদম পানির কাছে। এবার সানান হাত ধরে টান দিয়ে বউকে ফেলে দিল পানিতে। বউ বেচারি ডুবে যাবার পূর্বেই কোলে তুলে নিয়েছে শক্ত করে। লাজবধূর পানে চেয়ে ঠোঁট টিপে হেসে বলল, যদি এখন ডুবে যেতে? আমি তো সাঁতার জানি, আর ডুবলে আপনাকে নিয়েই ডুববো। তাই? হুম, এভাবে হাসি খুশি হয়ে থাকতে পারবে আজীবন? পারবো, যদি আপনি স্বেচ্ছায় দুঃখ না আনেন জীবন দুয়ারে। যদি জীবন কভু হারায় আধারে, তবু আমায় ছেড়ে যেও না দূরে। নিয়তি যদি তাড়িয়ে নেয় কোনো আধার রাতে, তবে একখানি চাঁদ হয়ে তুমি থেকো আমার সাথে। থাকবো আপনারই হয়ে। থেকো। আজ কি শুধু আলাপই করবেন পুকুরে নেমে? গোসল করবেন না? চলো তাহলে ডুব দেই প্রেমের জলে। আগে ছাড়ুন আমায়, এভাবে কোলে রাখলে ডুব দেবো কিভাবে? ছাড়বো মানে? আমি তো বউ নিয়েই ডুব দেবো। এটা কেমন কথা? তুমি তো বলেছো ডুবলে আমায় নিয়েই ডুববে। তোমার সেই স্বপ্ন পূরণেই এখন কোলে নিয়ে ডুব দেবো, একসাথে ডুববো। আপনি কিন্তু ইদানিং অনেক কথা বলছেন, আগে তো তেমন কথাই বলতেন না। কথা নয়, এসব প্রেম কথা। আর আগে এসব কথা বলবো কিভাবে? আগে কি এভাবে বউ কোলে নিয়েছি নাকি? দগ্ধ দুপুর পেরিয়ে ক্লান্ত বিকেল এসেছে ধরায়। ধীরে ধীরে বৈকালিক মায়া ছড়িয়ে পড়ছে চারিদিকে। এমন মায়ায় প্রেমের টান আসে মনের ঘরে। সে টানে বিকেলে তরি আসতে চায় শামসকে দেখতে। মাথা ফেটে যাবার ঘটনা শুনে দেখতে আসবে মেয়েটি। প্রেয়সীর আগমনী সংবাদ শুনে বেয়ারা ছেলেটি ভীষণ অসুস্থের ভান ধরে শুয়ে আছে। ছোট ভাইয়ের গার্লফ্রেন্ড আসবে শুনে সানান বেরিয়ে যায় কক্ষ থেকে। বইয়ের কক্ষের পানে এগিয়ে আসতে মনে পড়ে, আরে এ মেয়েটা তো আমার বইয়ের বান্ধবী, বইয়ের কক্ষেও নিশ্চয় আসবে। এসব ভেবে বেচারা সোজা বেরিয়ে যায় ঘর ছেড়ে। এরই মাঝে তরি চলে আসে বাড়িতে। কুশল বিনিময় শেষে শেহের বান্ধবীকে নিয়ে যায় শামসের কক্ষে। মাথায় ব্যান্ডেজ তো আগিয়ে ছিল, দুষ্টু ছেলেটি আরো বেশি অসুস্থের ভান করে আছে এখন। শেহের কিছু জলখাবার পরিবেশন করে ঘর ছেড়ে বেরিয়ে যায় স্বামীর খোঁজে। শামসের মাথার পাশে একটা চেয়ারে বসে আছে তরি। ছেলেটা অভিমানী সুরে বলল, মাথা তো ফেটে গেল তোমার সাথে প্রেম করতে গিয়ে। কই একটু সেবা যত্ন করবে? কিছুই করছো না। সেবা যত্ন করতে পারি, তবে মাথাটা আস্ত নাও থাকতে পারে। তুমি ভীষণ দুষ্ট। তোমার নাম পরিনা দিয়ে অন্য কিছু দেওয়া উচিত ছিল। কি নাম যে দিতে পারি? মিস্টার বজ্জিন, আপনি আগে সুস্থ হয়ে নিন, তারপর নাম খুঁজবেন। শামস কথা বাড়ায়নি এখন। বেচারার প্রকৃতির ডাকে সাড়া দেবার সময় হলো। এমন অসুখের ভাব যেন বিছানা ছেড়ে উঠে দাঁড়াতেই পারবে না। পাশে থাকা তরিকে বিনীত স্বরে অনুরোধ করলো, আমায় ধরে একটু ওয়াশরুমে নিয়ে যাও না। কেন, মাথা ফাটালে কি ওয়াশরুমে যাওয়া যায় না? আরে আমি তো পায়েও ব্যথা পেয়েছি আজ। ও আচ্ছা। শামস ধীরে ধীরে উঠে বসে বিছানায়। তরির কাঁধে ভর দিয়ে চলে গেল ওয়াশরুমে।
প্রেয়সীর কাঁধে হাত রাখতে উদাস প্রেমের এক মাতাল হাওয়া বয়ে গেল ছেলেটির তন্মনা চিত্তে। সে হাওয়ায় মন উঠতে চায় প্রজাপতির ন্যায় ঝিলমিল রঙিন ডানায়। প্রেম প্রেম ভাবনাগুলো সেজেছে আজ রংধনু 7 রঙের বাহারে। এসব স্বপ্নীল ভাবনার বর্ণিল ঘোরের মাঝে ছেলেটি বেরিয়ে যায় ওয়াশরুম থেকে। আবারও প্রেয়সীর কাঁধে ভর দিয়ে ভীষণ খুশিতে চলে আসে বিছানার কাছে। বিছানায় বসার আগে একটা চুমুক খায় তরির মসৃণ ললাটে। আচানক প্রেমের পরশে ঈষৎ লাজরাঙা হলো মেয়েটির বদনখানি। ধীরে ধীরে দুইজন একই সাথে মগ্ন হলো সেহেরের পরিবেশনকৃত সেই জলখাবার গ্রহণে। হঠাৎ ধপ করে একটা বেল পড়ে উঠানের বেলগাছ থেকে শামস তৎক্ষণাৎ দৌড়ে গেল বেল কুড়িয়ে আনতে। খানিক বাদে বেল হাতে ফিরেও এলো হাসি মুখে। কাছে এগিয়ে এলে তরি এক লাথি দিয়ে উল্টিয়ে ফেলে দেয় শামসকে। তুড়ি মেরে মেকি রাগ দেখিয়ে বলল, এই আপনার না পায়ের ব্যথা, হাঁটতেই পারেন না, দৌড় দিলেন কিভাবে? জবাব না দিয়ে শামস একটানে তরিকে ফেলে দিল নিজের বুকে। ঘটনার আকস্মিকতায় ভীষণ অপ্রস্তুত মেয়েটি। বেচারা শামস ভাইদের মতো মার্জিত চরিত্রের নয়, বরং একটু বেশি রোমান্টিক। বয়সও তার প্রেম প্রেম ছন্দে হারাবার। প্রেয়সীকে বুকে টেনে নিয়ে বিজয়ের হাসি ফুটে উঠল বেহারা ছেলেটির বদনে। তরি ভীষণ রাগে চিৎকার করে বলল, এই বারবারই হয়ে যাচ্ছে কিন্তু। কথা দাও, আজ থেকে তুমি করে বলবে আমায়, তাহলে ছেড়ে দেবো এখনই। ঠিক আছে, তুমি করেই বলবো। শামস বাহুডোর থেকে ছেড়ে দিল তরিকে। ঝটপট উঠে বসেছে মেয়েটি। উঠে এক ঘুষি দিল শামসের চওড়া কাঁধে। বেয়ারা ছেলেটি ঈষৎ আর্তনাদ করে বলল, আরে মেরে ফেলতে চাও কেন? গুন্ডা নাকি? কণ্ঠে একরাশ অভিমান নিয়ে তরি জবাব দিল, ভীষণ বাদর আপনি, পুরোপুরি বদজিন। আপনার সাথে আর দেখাই করব না। এমনও তো হতে পারে, সত্যি বহুদিনেও আর দেখা হবে না। সেটাই ভালো, আপনার থেকে দূরে থাকাই উচিত। ফোনে কথা বলবো, এখন গেলাম আমি। আসছে শুক্রবারে বিয়ে ঠিক হয়েছে সায়ন আর মেহেকের। সানান শেহেরও আনুষ্ঠানিক বিয়ে হবে সেদিন। মেহেকদের ওখান থেকে ডাক্তার আন্দালিব এবং মায়া এখনো ফেরেনি বাড়িতে। সায়নও হবু শ্বশুর বাড়িতে। সাদেক আর রাহেলা নিষ্প্রয়োজনে আছে রূপমদের ওখানে। একমাত্র মেয়েটা নাকি ঢাকায় অসুস্থ। রূপমদের বাড়িতে গিয়ে ওনারা কি করেন কে জানে। সেদিন শাস্তি হিসেবে রূপমের সাথে সামিরার বিয়ে দেবার আদেশ করেছিল সানান, কিন্তু রূপম পালিয়ে যাওয়ায় পুলিশ মোকাম্মেলের সাথে সামিরার বিয়ে দিয়ে দেয়, ক্ষমাও করে দেয় এদের দুজনকে। মামলা হয় শুধু মেন কালপ্রিট রূপমের বিরুদ্ধে। রূপম তো এখনো পলাতক। পুলিশ গ্রেফতারি করতে পারেনি বদমাসটাকে। নিশ্চিতভাবে সানান শেহেরের উপর ওদের অনেক ক্ষোভ। সেই ক্ষোভ থেকে সেদিন মায়া আহমেদের নিকটে সে শেহেরের চরিত্র নিয়ে যাতা বলেছিল আলেয়া। বিয়ের আগে ওদের এক বিছানায় থাকার ব্যাপারটিও নেগেটিভভাবে প্রেজেন্ট করে মন বিষিয়ে দিতে চেয়েছিল। সেদিন রাহেলা চুপ থাকলেও চরিত্র নিয়ে মায়া আলিয়ার কথার বানে শেহের আত্মহননের পথে প্ররোচিত হয়। এসব কারণে ডাক্তার আন্দালিবের ক্ষুব্ধ। দেশে যাননি বড় বোন আলিয়ার বাড়িতে, অথচ মেয়ে সামিরার এমন দুঃসময় সাদেক রাহেলা গিয়ে ঠিকই ভিড় জমিয়েছেন রূপমদের বাড়িতে। নীরব নিস্তব্ধ নিঝুম পুরো ধরনী। আধারের চাদরে মগ্ন হয়ে মায়াবী মধ্যরাত। রাত 1টার মতো বাজে এখন। বাড়িতে মানুষ বলতে 4 জন। সানান শেহের শামসাদ দাদি। রাত 10টা থেকে ইলেকট্রিসিটি নেই পাড়ায়। শেহেরদের বাড়ির বিকল্প জেনারেটরও কয়েকদিন ধরে নষ্ট। গরমে ঘুমাতে পারছে না সানান। জানালার পাশে বসে চুপি চুপি গল্প করছে লাজবধূর সাথে। হঠাৎ আওয়াজ এলো ঘরের মেন দরজায়। ওর জানালা থেকে দেখতে পায় শামস বেরিয়ে যাচ্ছে ঘর ছেড়ে। সানান এখান থেকে উচ্চস্বরে প্রশ্ন করে, এত রাত্রে কই যাস? ভাইয়া, কারেন্ট তো নেই বাড়িতে, খুব খারাপ লাগছে, ঘুমোতেই পারছি না একদম, তাই একটু হাঁটতে বেরিয়েছি। শামসের জবাব শুনে শেহের সাবধানী কণ্ঠে বলল, শামস ভাইয়া, আজ ভুলেও যেও না বাইরে। এলাকায় এমন দীর্ঘক্ষণ কারেন্ট না থাকাটা পূর্ব পরিকল্পিত। মানে? ওরা মাঝে মাঝে পুরো এলাকা অন্ধকার করে ডাকাতি, খুন, ধর্ষণের মতো অঘটন ঘটায়। তাই নাকি? সানান শামস দু ভাই একসাথে প্রশ্ন করলো সেহেরকে। হ্যাঁ, এভাবেই তো অপরাধগুলো হচ্ছে এলাকায়। তাহলে তো ইলেকট্রিসিটি না থাকলেই ওদেরকে ধরা যায়, খুব সহজ, আটক করাটাও। শামস ভ্রুকুচকে জবাব দিল, কিন্তু কাউকে কখনো পুলিশ আটক করেনি। পুলিশের একটাই কথা, অপরাধী চিহ্নিত হয়নি। আসলে পুলিশ অপরাধীর যোগসাজশও থাকতে পারে। ও আচ্ছা। তুমি বাসার ভেতরে ঢুকে যাও তো শামস ভাইয়া। গুন্ডারা যদি তোমায় ধরে তাহলে কিন্তু ছাড়বে না। আরে ধুর, আমি একটু ঘুরে আসি, ভীষণ গরম লাগছে। কথাটা বলে শামস এগিয়ে যায় বাড়ির গেটের দিকে। শেহের সানানকে প্রশ্ন করলো, শামস ভাইয়াকে বারণ করলেন না কেন? ও খুব বদমাস, বারণ শুনে না। তাহলে চলুন ঘুমিয়ে পড়ি। শামস ফিরে আসুক, ও ঘরে না ফেরা পর্যন্ত ঘুম হবে না আমার। ভাইয়াকে খুব ভালোবাসেন বুঝি? বউকে আরো বেশি ভালোবাসি। ওদের আলাপচারিতার মাঝে শামস ফিরে এলো দ্রুত পায়ে। এসে জানালার বাড়ি থেকে ফিসফিসিয়ে বলল, সানান ভাইয়া, আমাদের মসজিদের ডাক বক্সে না ডাকাতি হচ্ছে। কি বলিস? মসজিদের ডাক বাক্সে ডাকাতি? সেহের তৎক্ষণাৎ জবাব দিল, হবে না কেন? চোর ডাকাতের কোনো ধর্ম আছে নাকি? জানেন না, আমাদের এই মসজিদের ডাক বাক্সে মানুষ অনেক টাকা দেয়, 5-10 টাকাও দেয়, আবার কেউ কেউ টাকার বান্ডেলও দিয়ে যায়। কয়েক বছর পর পর
ডাকবাক্স খুললে একসাথে অনেক টাকা পাওয়া যায়। এই তো কয়েকদিন পরেই নাকি মসজিদ কমিটি ডাকবাক্স খুলবে, তাই আগে ভাগেই টাকা সরিয়ে নিতে এলো। ওরা তাহলে সব জেনে শুনে ডাকাতি করতে এলো মসজিদে? হ্যাঁ অবশ্যই। ওরা দুভাই অবাক ভঙ্গিতে চেয়ে আছে স্যারের বদনে। আরো অজানাকে জানার সুতীব্র কৌতূহল বিরাজমান সেই দৃষ্টি জুড়ে মেয়েটি আবারও জোর দিয়ে বলল, আমি নিশ্চিত এটা সেই অপরাধী চক্রটাই। গত কয়েক বছরে আমাদের পৌর এলাকায় চারটা খুন হয়েছে। সেই সব রাতেও এলাকা দীর্ঘক্ষণ বিদ্যুৎহীন ছিল। ভিকটিমকে রাতের আধারে ঘর থেকে তুলে নিয়ে খুন করা হয়। ডাকাতি, ধর্ষণের মতো ঘটনাগুলো রাতের বেলায় এভাবেই তো একটানা ইলেকট্রিসিটির সমস্যা থাকে। তাই দুঃখের বিষয় কি জানেন, ওরা ডাকাতি করতে এসেও এলাকায় কয়েকজনকে খুন করেছে। কোনো আসামি ধরা পড়েনি? সানান প্রশ্ন করলো আগ্রহ নিয়ে। না, একজনও না। ওদের পেছনে হয়তো ক্ষমতাধর কারো হাত আছে, তাই সবসময় ধরা ছোঁয়ার বাইরেই থাকে। স্যারের কথা শেষ হতে শামস অনুরোধে সুরে ভাইকে বলল, ভাইয়া চলো, ডাকাতদের আজকে মেরে ফেলি, এলাকার মানুষগুলো শান্তি পাবে। কিন্তু কিভাবে? আমাদের কাছে তো কোনো অস্ত্রও নেই। আমার কাছে বোমা আছে। কি আজে বাজে বকছিস? দুপুরে তুমি দেখেছো না, শেহরের ছাদে জ্ঞান হারিয়েছে? আমি তখন বোমা বানাচ্ছিলাম, ওকে বোমার ভয় দেখাতেই তো জ্ঞান হারালো। কি অবস্থা লাজবধু, এসব সত্যি নাকি? মাথা উপরে নিচে নেড়ে শাহের ইশারায় জবাব দিল সত্যি। এরই মাঝে শামস আবারও অনুরোধ করলো, চলো ভাইয়া, ওদেরকে শেষ করে দেই। কাক পক্ষেও টের পাবে না, পুরো এলাকা ওরা অন্ধকার করে দিয়েছে, কোনো সিসি ক্যামেরায়ও ধরা পড়বো না আমরা। সানান দাঁড়িয়ে অবনত শিরে চিন্তিত ভঙ্গিতে কি করা উচিত কোনটা অনুচিত ভাবছে আনমনে। খানিক বাদে ভাবনার ঘোর কেটে বলল, ওয়েট, আমি পুলিশকে ফোন দিয়ে জানাচ্ছি ডাকাতদের কথা। শাহের জবাব দিল মুখের উপর। মাথা খারাপ? এখানকার যে বাড়ি থেকেই চোর ডাকাতের খবর জানিয়ে ফোন দেওয়া হয়, পুলিশের সোজা অজুহাত তারা অন্য কোনো মিশনে আছে, অথবা থানায় স্টাফ সংকট। চোর ডাকাত থাকতে কখনোই স্পটে আসে না, তারা আসে অনেক দেরি করে, ফজরের আজানে আগে, যেন অপরাধীরা ক্ষতি করে পালিয়ে যেতে পারে। এত সমস্যা? শাহের জবাবও দিতে পারেনি। শামসি কথা বলে যাচ্ছে এক নাগারে। তুমি না লন্ডনে রাজনীতি করো ভাইয়া, অনেক সাহস আছে তোমার, কিন্তু আজ এভাবে নীরব হয়ে আছো কেন? দেখ, আমি ডাক্তার মানুষ, এসব চোর ডাকাত ফেস করা আমার কাজ না। শুনলে তো ভাইয়া, এই গ্রুপই নাকি এলাকায় রেপ, মার্ডার, রবারি সব করে যাচ্ছে। এই যে তোমার ফুলের মতো বউটাকে দেশে রেখে যাবা, ওরা একটা ক্ষতি করে বসতে পারে। চুপ চুপ কর বেয়াদব, আরেকটা বাজে কথাও বলবি না। আচ্ছা ঠিক আছে, তুমি থাকো এখানে, আমি একাই যাচ্ছি বোমা নিয়ে ডাকাত মারতে। শেষবারের মতো দেখে রাখো আমায়, আজ মরে গেলে আর দেখতেও পাবে না এই শামসকে। কথাগুলো বলতে বলতে শামস ঝটপট প্রবেশ করলো ঘরে। ছেলেটা বড্ড একরক্ষা, চরম অবাধ্য, কখনো কারো শাসনই মানতে চায় না। সারান দৌড়ে গেল দরজা লক করে শামসকে আটকে রাখতে, কিন্তু দুষ্টু শামস আগেই দৌড়ে বেরিয়ে গেছে বোমা নিয়ে। সানান করুণ দৃষ্টিতে তাকালো লাজবধুর পানে। বেচারা নিজেও ঠিকই যেতে ইচ্ছা করছে ভাইয়ের সাথে, অশুভ লোকগুলোকে মোকাবেলা করতে, কিন্তু তার জীবনের সাথে শাহের জীবনটিও যে জড়িয়ে গেছে। একটি এতিম দুঃখী মেয়েকে বিয়ে করে বিপদে ফেলে দেওয়ার কোনো মানে হয় না। আজ ডাকাতের মুখোমুখি হতে গেলে যে অঘটনই ঘটতে পারে জীবনে, সানান আনমনে ভাবছে। আমার কোনো দুর্ঘটনা হলে নষ্ট হয়ে যাবে এতিম সেহেরের পুরো জীবন, কিন্তু শামসরাও তো বেরিয়ে গেছে, ওর জীবনও আজ শেষ হয়ে যেতে পারে। তবে ধর্ষণ আর ডাকাতি যেভাবে বেড়েছে, এসব ইস্যুতে হাত গুটিয়ে রাখাটাও কাপুরুষোচিত। অপরাধীকে ফেস করার এমন সুবর্ণ সুযোগ আর নাও আসতে পারে। যে কোনোভাবে আজ প্রতিহত করা উচিত, ওদেরকে নিশ্চিহ্ন করা উচিত সুনির্দিষ্টভাবে। চিহ্নিত করতে পারলে বিচারের আওতায় আনা সময়ের ব্যাপার। সবচেয়ে বড় কথা, শামস একা গিয়ে যদি সত্যি আর ফিরে না আসে। শাহের যেন নীরবে আন্দাজ করতে পেরেছে স্বামীর মনের গোপন কথা। নিজেও অনেকটাই নিশ্চিত যে এই চক্র এলাকায় সকল অপরাধ করে বেড়ে, ওদের সাহসও ইদানিং অনেক দূর বেড়ে গেছে। শেষ পর্যন্ত একজন কলেজের ম্যাডামকেও ওরা লালসা থেকে রেহাই দেয়নি। যে কোনো সময় যে কোনো মানুষের জীবন ওদের ভয়াল থাবায় নষ্ট হয়ে যেতে পারে। স্থানীয় থানা পুলিশ নেহাত ওদের হাতের পুতুল। আজও কোনো আসামিকে চিহ্নিত করেনি, হয়তো চিহ্নিত করলেও গ্রেফতার করেনি। আর বিচার তো বহু দূরের ব্যাপার। শামস ভাইয়াকে এভাবে একা ছেড়ে দেওয়া উচিত নয়। এখন ওনাকে ডাকাডাকি করতে গেলে সেই আওয়াজ পুকুরের উল্টো পাড়ের মসজিদ থেকেও শোনা যাবে। সেক্ষেত্রে ডাকাত দল টের পেয়ে যাবে, নিজেরা চিহ্নিত হয়ে যাবার ভয়ে বাড়িতে এসে খুন খারাপি করতে পারে। তাছাড়া আজ যেহেতু সুযোগ এসেছে, আজই চিহ্নিত করা উচিত এদেরকে, তারপরে যা হবার হবে। এইসব এলোমেলো ভাবনা ছেড়ে মেয়েটি মনোযোগ আকর্ষণ করলো সানানের কঠিন কণ্ঠে ধীরে ধীরে বলল, নিশ্চয়ই আমার মতামতের জন্য অপেক্ষা করছেন। আর কোনো অপেক্ষা নয়, যান আপনিও চলে যান ভাইয়ার সাথে, নিজেকে নিরাপদে রেখে ওদেরকে ফেস করে আসুন, এরপরে যা হবার হবে। সারান শুকনো হাসি দিয়ে এসে দাঁড়ালো বউয়ের পাশে, মাথায় হাত বুলিয়ে দিয়ে কোমল সুরে বলল, তুমি সাবধানে থেকো লাজবধু, আমরা দুজনে যাচ্ছি একসাথে।
ঘর থেকে বেরিয়ে শামসকে ডেকে অপেক্ষা করার অনুরোধ করলো সানান। তারপর নিজে দ্রুত চলে যায় পুকুর পাড়ে। মোবাইলের টর্চের আলোয় কাপড় শুকাতে দেওয়ার লাইলনের দড়িগুলো খুলে নেয় ঝটপট করে। অতঃপর দুই ভাই একসাথে বেরিয়ে গেল বাড়ির পেছনের বাগান দিয়ে। সানান চুপি চুপি ভাবছে আজ ডাকাতদেরকে চিহ্নিত করতে হবে, তার আগে যে কোনোভাবে শামসকে বোকা বানিয়ে বোমাগুলোর দায়িত্ব আমাকেই নিতে হবে, নয়তো যে কঠিন অঘটন ঘটিয়ে দিতে পারে। পাড়ার বিশাল জামে মসজিদটির অবস্থান বাড়ির সামনের দিকে। ডাক্তার আন্দালিবের দাদা মসজিদ নির্মাণের জন্য জমি দিয়েছিলেন। মসজিদটি মেন রাস্তা থেকে একটু ভিতরের দিকে। সামনে সোজা রাস্তা বরাবর গিয়ে একটা বাঁক। ডাকাতদের এই পথের বাঁক দিয়ে ফিরতে হবে আজ। বাড়ির পেছনের বাগান দিয়ে ওরা দুজন চুপি চুপি চলে এসেছে এই বাঁকে। বাঁকের এক পাশে সানানদের বিশাল বাগান, অন্য পাশে প্রশস্ত খাল। বাড়িঘরও তেমন নেই ধারে কাছে। খালের পাড়েও বাগানের গাছের মতোই বড় বড় গাছ। ওরা দুভাই মোটা নাইনলের দড়ি রাস্তার দুপাশে গাছের সাথে আড়াআড়িভাবে বেঁধে নিয়েছে। এই বাঁধন শুধু একটা প্যাচ দিয়ে নয়, রাস্তা থেকে 3 হাত উপর পর্যন্ত কয়েক স্তরে দড়ি লাগিয়েছে। পথে একটা ব্যারিকেডের মতো তৈরি হলো এখন। বাঁকের এখানে ব্যারিকেড তৈরির কারণ যৌক্তিক। ডাক্তাররা বাইকে করে পথের বাঁকে আসার আগে খুনাক্ষরেও টের পাবেন এখানে ব্যারিকেড আছে। তীব্র গরমের কারণে শামস স্যান্ডো গেঞ্জির সাথে হাফ প্যান্ট পরিহিত। গাছে উঠতে গিয়ে বেচারার হাফ প্যান্টটা ছিঁড়ে গেল নিচের অংশ দিয়ে। বেয়ারা ছেলেটি আর আহরণ করতে পারলো না গাছে, তাহলে পুরো প্যান্টই যে ছিঁড়ে যাবে। প্যান্টে অক্ষত রাখতে বেচারা গাছ থেকে অবতরণ করলো নিচে। শত দুষ্ট হলেও মান সম্মান আছে না ছেলেটির। এদিকে বিলম্ব করার ক্ষণও এখন নয়। সানানকে দ্রুত উঠতে হবে গাছে। নিজে গাছে উঠতে পারবে না বলে শামস সহজে বোমাগুলো দিয়ে দিল ভাইকে। বেচারা ডাক্তারকে বোমার ব্যাগটি পেতে আর কৌশলী হতে হলো না। ব্যাগ হাতে দ্রুত আরোহণ শুরু করলো গাছে। শামসও ঠায় দাঁড়িয়ে নিয়ে চুপি চুপি লুকিয়ে পড়েছে বাগানের ঝোপের আড়ালে। সানান উঠে বসে রয় গাছের মগডালে, একরাশ ঘন পাতার আড়ালে। বা শুধু অপেক্ষা ডাকাতদের আগমনের। অন্ধকারে গা ছমছমে পরিবেশ। ঝিঝি পোকাদের আওয়াজও নেই চারিদিকে। পুরো প্রকৃতি জুড়ে সীমাহীন নীরবতা, নিস্তব্ধতা। সানান একমনে ভাবছে মানুষ খুন করার শিক্ষা আমি পাইনি, বাঁচানোর শিক্ষা নিয়েছে। দুষ্টু শামসের তাড়নায় এসেছি এখানে, কিন্তু নিজ হাতে খুন করে আমিও ডাকাতদের মতো নির্মম হতে পারি না। শামসের মতো অস্থিরও তো নয় আমি। এক কাজ করব, ডাকাতরা ব্যারিকেড উল্টে পড়ে গেলে বাইকের আলোয় ওদের ভিডিও করে রাখবো। সেগুলো মিডিয়ায় ছড়িয়ে দিয়ে পুলিশকে বাধ্য করব গ্রেফতার করতে। যেই ভাবা সেই কাজ। ছেলেটি ঝটপট মুঠোফোনের ক্যামেরা রেডি করে বসলো। খানিক বাতে দূর হতে বাইকের শব্দ ভেসে এলো কানে। সানানের মুঠোফোনের ভিডিও ক্যামেরা রেডি। বাইকের লাইটের আলোয় সবকিছু স্পষ্ট। আচানক দ্রুতগতির বাইকগুলো এসে লাইলনের দড়িতে বাধাপ্রাপ্ত হয়ে উল্টে গেল। সব মুখোশধারী আরোহীরা এলোমেলোভাবে আছড়ে পড়ল বাইক থেকে। মসজিদের টাকার বস্তাটিও একটা বাইক থেকে ছিটকে গিয়ে পড়ল প্রশস্ত খালে। সানান চাচ্ছে দ্রুত বাইকের রেজিস্ট্রেশন নাম্বারগুলো ভিডিওতে ধারণ করতে, যেন সহজেই নাম্বার থেকে ওদের পরিচয় শনাক্ত করা যায়। ছেলেটির ইচ্ছা নেই বোমা নিক্ষেপ করে মানুষ খুনের। অপরাধীকে আইনের হাতে সোপর্দ করার ইচ্ছেটাই তো স্বাভাবিক। বিচারটা না হয় আইনের মাধ্যমেই হোক। কিন্তু আজব ব্যাপার, একটা বাইকেও রেজিস্ট্রেশন নাম্বার প্লেট নেই। ওরা নাম্বার প্লেট খুলে রেখে এসেছে ওদের মুখো ঢাকা মুখোশের আড়ালে। এই জন্য হয়তো পুলিশে শনাক্ত করতে এত কষ্ট। পুলিশ অবশ্য ইচ্ছে করেও হাত গুটিয়ে বসে থাকতে পারে। সানান ভাবছে বাইকের নাম্বার না থাকুক, ডাকাতদের চেহারা মুখোশের আড়ালেই থাকুক, আমিও ভিডিও ধারণ করেই নেব। বাইক আর ওদের বডি ল্যাঙ্গুয়েজ থেকেও ডাকাত চিহ্নিত করা যাবে। কিন্তু ভাগ্য বড়ই বৈরী। অতি উৎসাহী শামস শীষ বাজালো ঝোপের আড়াল থেকে। বেয়ারা ছেলেটি ভাইকে ইশারা দিচ্ছে বোমা বর্ষণে আর এক মুহূর্ত বিলম্ব না করতে। দুর্ঘটনা কবলিত বাইক আরোহীরাও শুনতে পেল শামসের আওয়াজ। উঠে বসে একজন কোমর থেকে পিস্তল বের করলো। ঝোপের দিকে গান পয়েন্ট করেই দাঁড়াবার চেষ্টা করছে। সানানের বোধগম্য হলো আর হয়তো কোনো উপায় নেই। এখন বোমা নিক্ষেপ না করলে ওরা কয়েক মিনিটের মাঝে ঝোপের আড়াল থেকে শামসকে খুঁজে বের করবে। তারপর হয়তো আমার চোখের সামনে নির্মমভাবে হত্যা করবে। না, কোনোভাবে ভাইকে মৃত্যু মুখে পতিত হতে দেওয়া যাবে না। এমনটা ভেবে মুঠোফোন ব্যাগে রেখে দ্রুত হাতে বোমা নিক্ষেপ করতে শুরু করলো। পরপর 9টি বোমা নিক্ষেপ শেষে ফুরিয়ে যায় ছেলেটির বোমা ভান্ডার। আরোহীরা ছিন্ন বিচ্ছিন্ন হয়ে যায় একের পর এক বোমার আঘাতে। কিন্তু টাকার বস্তার বাইকটি উল্টে গিয়ে আটকে পড়েছিল দুইটা গাছের ফাঁকে। বাইকের দুজন আরোহী তখন পড়ে যায় খালে। খালে থাকা ডাকাত দুজন একদমই অসুস্থ হয়নি বোমা আক্রমণে। খাল থেকে ওরা দুজন আন্দাজও করতে পারেনি উল্টো দিকে ঝোপে থাকা শামসের অবস্থান সম্পর্কে। দিকে গাছের ফাঁকে আটকে পড়া বাইকটি এখনো চলনসই, ক্ষতিগ্রস্ত হয়নি তেমন। খাল থেকে উঠে বাইক নিয়ে পালিয়ে যায় জীবিত ডাকাত দুজন। এবার পালিয়ে যেতে সমস্যা হলো না ওদের, কারণ বোমার আক্রমণে নাইলনের দড়ির ব্যারিকেড অলরেডি নষ্ট হয়ে গেছে। ওরা ফিরে যেতে ব্যাগ হাতে সানান অবতরণ করলো গাছ থেকে। শামসু দ্রুত বের হয়ে আসে ঝোপের আড়াল থেকে। এসে ভয়ে আটকে উঠে দুষ্টু ছেলেটি। 7 জন মানুষের ছিন্ন বিচ্ছিন্ন লাশ পড়ে আছে স্পটে। নিজ হাতে বোমা বানিয়েছে শামস। খুব শক্তিশালী না হয়ে পারে ক্ষণিকেই মৃত্যুবরণ করলো 7 জন। পথের বাঘ লাগোয়া কোনো ঘর বাড়ি নেই। মধ্যরাত হওয়ায় দূরের বাড়িগুলোর ঘুমন্ত লোকজন হয়তো ঠিকভাবে টেরও পায়নি। যাদের ঘুম ভেঙেছে তারাও হয়তো ভীষণ আতঙ্কিত। আন্দাজি করতে পারেনি বোমাবাজির স্পট সম্পর্কে। ওরা দুই ভাই বাড়ির পেছনের বাগান দিয়ে চুপি চুপি ফিরে এলো ঘরে। জানালা খুলে বসে এক মনে আল্লাহর নাম নিচ্ছিল শেহের। ওরা চলে আসতে মেয়েটি দৌড় খুলে দেয়। দৌড়ে গিয়ে হাঁসফাঁস করতে করতে জিজ্ঞাসা করে, ডাকাতটা কি মরে গেছে?
মরেছে, শুধু দুজন পালিয়ে গেছে। ঘরে ঢুকে অস্থির চিত্তে শামস চলে যায় নিজ কক্ষে। সানান কিছুটা চিন্তিত, কিন্তু ভঙ্গি স্বাভাবিক। ধীর পায়ে কাছে এসে বইয়ের কপালে চুমুখে শুধালো, হ্যালো বন্ধুরা, পরবর্তী পার্ট খুব তাড়াতাড়ি আসবে, তো সবাই অপেক্ষায় থাকো। আর চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করনি তারা পরবর্তী পার্ট দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো। ধন্যবাদ সবাইকে, আমাদের সাথেই থেকো।